আসসালামু আলাইকুম। আমার মানবিক বিভাগের সকল স্টুডেন্টকে আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য একটি ক্লাস আমি নিয়ে আসলাম। তোমাদের অপেক্ষার প্রহর মনে হয় এখন থেকে শেষ হয়ে গেল। আশা করি নিয়মিত মানবিক বিভাগের যে 4টা সাবজেক্ট ইতিহাস, ভূগোল, অর্থনীতি এবং পৌরনীতি, এই 4টা বিষয়ের ক্লাস এখন থেকে তোমরা পাবে ইনশাআল্লাহ। আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের ভূগোল ও পরিবেশ বইয়ের প্রথম অধ্যায়। এই ক্লাসটা তোমরা যারা মন দিয়ে করবে তাদের প্রথম অধ্যায়ের গভীর থেকে গভীরে চলে যাইতে পারবা। আমি কিভাবে তোমাদের এই প্রথম অধ্যায়টা কভার করে দেব সেই বিষয়টা একটু আগে বলে নিই। প্রথমে আমি তোমাদের ভূগোল ও পরিবেশ বইয়ের প্রথম অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করব। বেসিক নিয়ে আলোচনা বলতে এই প্রথম অধ্যায়ের যে শব্দগুলো কঠিন এবং যে শব্দগুলো তোমরা রিডিং যদি পড়ো তাহলে বুঝতে পারবা না, সেই শব্দগুলো আমি ব্যাখ্যা এবং বিশ্লেষণের মাধ্যমে তোমাদের কাছে ভেঙে ভেঙে বলবো। তার মানে প্রথমে আমি প্রথম অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করব। এরপর আমি টাইপের খেলায় চলে যাব। কিছু অংশ এই অধ্যায়ের আমি নেব, তারপরে সেই অংশের আমি এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করে দেব। সেটা টাইপ 1 হতে পারে। তারপরে আমি আবার কিছু অংশ নেব, সেটা টাইপ 2 হবে। সেই টাইপ 2 এরও আমি এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নগুলো ভেঙে ভেঙে তোমাদের সমাধান করে দেব। মানে মানবিক বিভাগের তোমাদের প্রতিটা সাবজেক্ট আমি তোমাদের টাইপ আকারে নিয়ে আসবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা জিনিসটা দীর্ঘদিন মনেও রাখতে পারো। ক্লাসটা একটু দীর্ঘ হবে রিফাত স্যারের মতো। আমিও বলতেছি তোমরা প্রথমে বেসিক আলোচনাটা দেখো, তারপরে দরকারে একটু রেস্ট করো বা অন্য কাজ করো, তারপরে তোমরা টাইপ আকারে প্রত্যেকটা স্লাইড দেখে যাও। এইখানে আমি প্রথম অধ্যায়ের 4টা টাইপ রাখছি, মানে প্রথম অধ্যায়টাকে আমি 4 ভাগে ভাগ করছি। তাহলে আমি ভূগোল ও পরিবেশ বইয়ের প্রথম অধ্যায়ে আমি চলে যাচ্ছি। ভূগোল ও পরিবেশ বইয়ের প্রথম অধ্যায় যাওয়ার আগে আমি একটু ভূগোল বিষয়ে তোমাদের কিছু বলে নিই। ভূ আর গোল। ভূ মানে হলো ভূমি বা পৃথিবী, আর গোল মানে হলো বর্ণনা। তাহলে ভূগোল এই কথাটা একত্রে তুমি বলতে পারো পৃথিবীর বর্ণনা। মানে যে শাস্ত্রে পৃথিবী, আরেকটু যদি আমি অ্যাড করি পৃথিবী এবং তার অধিবাসীদের, অধিবাসী বলতে আমরা মানুষরা, অন্যান্য সকল প্রাণী এবং অন্যান্য যে আবহাওয়াগত এবং পরিবেশগত যে উপাদানগুলো আছে, সেই সকল উপাদানের যে সমষ্টি যে শাস্ত্রের মাধ্যমে বা যে বইয়ের মাধ্যমে জানা যায় সেটা হলো ভূগোল। বাইরের পৃথিবী মানে এলিয়েন যদি বলা হয়, যেমন মনে করো মঙ্গল গ্রহ, বুধ গ্রহ বা বাইরের কোনো গ্রহের এলিয়েন যারা পৃথিবীর প্রাণী না, তারা যদি পৃথিবী সম্পর্কে জানতে চায় তাহলে তাদের ভূগোল শাস্ত্রটা অধ্যয়ন করতে হবে। ভূগোল হলো পৃথিবী এবং পরিবেশ এবং প্রকৃতির একটা বিজ্ঞান। আর এই ভূগোল কথাটা আসছে কিন্তু ইংরেজি জিওগ্রাফি থেকে। এই জিও মানে কিন্তু ভূ বা পৃথিবী, আর গ্রাফি মানে কিন্তু বর্ণনা। মানে জিওগ্রাফি শব্দটা ভূগোল বাংলায় আমরা বলি, আর সেটার মানে কিন্তু পৃথিবীর বর্ণনা। প্রথমে আমি বেসিক আলোচনায় চলে যাচ্ছি। বেসিক আলোচনাটা সম্পূর্ণ আমার নিজের হ্যান্ড নোট। আমি একটু ভেঙে ভেঙে তাহলে বেসিক আলোচনায় চলে যাই। দেখো প্রথম অধ্যায়, তাহলে আমি এখানে দেখো কি লিখছি, ভূগোল। ভূগোল হলো এমন একটি বিষয় যেখানে আমরা পৃথিবীকে বুঝতে শিখি, যেখানে আমরা পৃথিবীকে বুঝতে শিখি। সহজ করে লিখছি কিন্তু। আচ্ছা, পৃথিবীকে আমরা কিভাবে বা কি বুঝতে শিখি? 1 নম্বর দেখো কোথায় কি আছে, পৃথিবীর কোথায় কি আছে। 2 নম্বর পৃথিবীতে কেমন আবহাওয়া বিরাজ করে। আমি আবহাওয়া এবং জলবায়ু নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব একটু পরে। কোন জায়গায় পাহাড়, নদী, সমুদ্র বৃষ্টি হয়? সব জায়গায় কিন্তু সমান মাত্রায় বৃষ্টি হয় না, কোথাও বেশি বৃষ্টি হয় আবার কোথাও কম বৃষ্টি হয়। 3 নম্বর গেল, মানুষ কোথায় থাকে এবং কি কাজ করে। মানুষ কোথায় বসবাস করে এবং কি কাজ করে? পৃথিবীর সব জায়গায় মানুষ কিন্তু বসবাস করতে পারে না। এখানে আবহাওয়াগত একটা তারতম্যের কারণে যে অঞ্চলে বা যে এলাকায় মানুষের শরীরের সাথে আবহাওয়াটা শুট করে, সেই এলাকায় কিন্তু মানুষ বেশি বসবাস করে। এটাও গেল। তাহলে কেন এক জায়গায় গরম আবার আরেক জায়গায় ঠান্ডা ইত্যাদি বিষয়ও ভূগোলে শেখানো হয়। তার মানে কোথাও বেশি গরম আবার কোথাও বেশি ঠান্ডা। আচ্ছা, এবার ছোট করে দেখো, ভূগোল হলো পৃথিবী ও মানুষের সম্পর্কে জানার বিজ্ঞান। পৃথিবী ও মানুষের সম্পর্কে জানার বিজ্ঞান। এইবার আমরা এই স্লাইড এইখানে দেখো যে পয়েন্টগুলো আমি দিছি, সেই পয়েন্টগুলো নিয়ে আমি একটু আলোচনা করি। আমরা পৃথিবীতে বাস করি, পৃথিবী আমাদের আবাসভূমি। সোজা কথা, মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাই হলো ভূগোল। একটু আগেই বলছি।
ইংরেজি এই জিওগ্রাফি শব্দটি থেকে ভূগোল শব্দটি এসেছে, জিওগ্রাফি। প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটসথেনিস প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটসথেনিস প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। আর ইরাটসথেনিসকে কিন্তু ভূগোলের জনক বলা হয়। তাহলে জিও আর গ্রাফি এই শব্দ দুটি মিলে হয়েছে জিওগ্রাফি। জিওগ্রাফি শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে এর ভিতরে দুটো ছোট ছোট শব্দ পাবো, একটা জিও আর একটা গ্রাফি। এই জিও শব্দের অর্থ হলো ভূ বা ভূমি বা পৃথিবী, আর গ্রাফি শব্দের অর্থ হলো বর্ণনা। তাহলে জিওগ্রাফি শব্দটির পুরা অর্থ আসে পৃথিবীর বর্ণনা। আমি যে কথাগুলো বললাম সেইগুলোই দেখো তোমাদের জন্য সহজভাবে নোট আকারে আমি লিখে রাখছি। পরের স্লাইডে আমি চলে আসছি। দেখো এই স্লাইডটায় লক্ষ্য করো, ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান, আবার অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। তাহলে ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান আর অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। প্রকৃতি, পরিবেশ ও সমাজ সম্পর্কে বিশেষ জ্ঞানই হলো ভূগোলের আলোচ্য বিষয়। তাহলে তিনটা আলোচ্য বিষয় ভূগোলের ভিতর আমরা রাখতে পারি। এক হলো প্রকৃতি, পরিবেশ আর সমাজ। মানুষ ও পরিবেশের মধ্যে এই মিথস্ক্রিয়া মানে হলো পারস্পরিক সম্পর্ক। একটি সম্বন্ধ আছে, সম্বন্ধ মানে আত্মীয়তার মতো বোঝায়। এই সম্বন্ধের মূলে আছে কার্যকরণের খেলা। কার্যকরণের খেলা মানে কোনো কাজ করার পর যে প্রভাবটা পড়ে এরকম কিছু বোঝাচ্ছে। ভূগোলের প্রধান কাজ হলো এই কার্যকরণ উদ্ঘাটন করা। কোনো একটা কাজ হওয়ার পর ওই কাজটা কেন হইলো সেটা ভূগোল উদ্ঘাটন করে। পৃথিবীর পরিবেশের সীমার মধ্য থেকে মানুষ বেঁচে থাকার যে সংগ্রাম চলছে সেই সম্পর্কে যুক্তিপূর্ণ আলোচনাই হলো ভূগোল। তাহলে পৃথিবীর সীমার মধ্যে, পৃথিবীর একটা নির্দিষ্ট সীমায় কিন্তু আমরা বসবাস করি, এই সীমার বাইরে কিন্তু আমরা যাইতে পারি না, তাহলে কিন্তু আমাদের বায়ুমণ্ডল বা মহাকাশে উড়ে চলে যাব। তাহলে এই সীমার ভিতর আমরা বসবাস করতে যে সংগ্রাম আমাদের ভিতর চলছে তার যুক্তিপূর্ণ আলোচনাই হলো ভূগোল। এটার একটু আমরা ব্যাখ্যা দিই। মানুষ ও পরিবেশের মিথস্ক্রিয়াটা কি? মিথস্ক্রিয়া মানে কিন্তু আমরা বলছি পারস্পরিক সম্পর্ক। মিথস্ক্রিয়া মানে পারস্পরিক সম্পর্ক। দেখো, মানুষ পরিবেশে বাস করে, তাহলে পরিবেশ থেকেই পানি, খাদ্য, বাসস্থান ইত্যাদি পায়। আমরা যেহেতু পরিবেশে বাস করি, এই পরিবেশ থেকেই কিন্তু আমাদের যে দৈনন্দিন চাহিদা, খাদ্য, পানি, বাসস্থান এইগুলো পাইতে হয়। আবার মানুষও পরিবেশকে পরিবর্তন করে। কিভাবে পরিবর্তন করে? যেমন বন কেটে ঘর বানায়, নদী বদলায়, চাষাবাদ করে। এই দুই পক্ষের পারস্পরিক প্রভাবটাই হলো মিথস্ক্রিয়া। মানে এক পক্ষ যখন অন্য পক্ষের উপর একটা প্রভাব বিস্তার করে সেই জিনিসটাই কিন্তু মিথস্ক্রিয়ার প্রভাব। কার্যকরণের খেলা, এইটা আমরা তাহলে এবার একটু বুঝি। 2 নম্বরে আসি। কার্যকরণের খেলা বলতে কি বুঝাচ্ছে? কার্যকরণ মানে হলো একজনের কাজের ফলে অন্যজনের উপর যে প্রভাবটা পড়ে সেইটা। আমি আর আমার বন্ধু, আমি একটা মনে করো খারাপ কাজ করছি, খুব একটা বাজে দুর্নীতিমূলক একটা কাজ করছি। এখন এই কাজটা করার ফলে আমার বন্ধুর উপরও কিন্তু একটা প্রভাব পড়বে। কেমন প্রভাব পড়বে? আমি একটা দুর্নীতিযুক্ত কাজ করার ফলে মনে করো আমি কোটিপতি হয়ে গেছে, তখন আমার বন্ধুরও প্রভাব পড়বে মনের থেকে যে ও যদি এরকম ভাবে দুর্নীতি করে কোটিপতি হইতে পারে তাহলে আমি কেন পারবো না। তাহলে একজনের কাজের ফলে অন্যজনের উপর যে প্রভাবটা পড়ে সেটা হলো কার্যকরণ। মানে হলো একজনের কাজের ফলে অন্যজনের উপর যে প্রভাবটা পড়ে। যেমন মানুষ পাহাড় কেটে রাস্তা বানালে পরিবেশ বদলে যায়। পাহাড় কেটে যদি রাস্তা বানায় তাহলে পরিবেশটা বদলে যায়, মাটি ক্ষয় হয়, ভূমি ধস হয়। আবার কোনো অঞ্চলে খরা হলে মানুষ পানি বাঁচানোর উপায়টা খোঁজে। এই ধরনের কারণ ও ফলাফল সম্পর্কে খুঁজে বের করা ভূগোলের অন্যতম কাজ। তাহলে এই বিষয়গুলা কিন্তু আমি সহজভাবে দেখো লিখছি, আর আমার মনে হয় এইগুলো বুঝতে তোমাদের আশা করি অসুবিধা হচ্ছে না। আচ্ছা, এইবার আমরা চলে আসো পরের স্লাইডে। ভূগোলের প্রধান কাজটা কি? দেখো, লক্ষ্য করো ভূগোলের আসলে প্রধান কাজটা কি। ভূগোল শুধু পাহাড়, নদী, মানচিত্র নিয়ে নয়, বরং মানুষ ও তার পরিবেশের মধ্যে কেন, কিভাবে, কোথায়, কবে এসব ঘটেছে তা যুক্তিপূর্ণভাবে ব্যাখ্যা করাই হলো ভূগোলের মূল উদ্দেশ্য। তাহলে ভূগোল শুধু কিন্তু পাহাড়, নদী, মানচিত্র এইগুলা নিয়ে মূলত কাজ করে না, মানুষ আর পরিবেশের মধ্যে কেন, কিভাবে, কোথায় এইসব ঘটতেছে এবং এগুলো কেন ঘটতেছে তার যুক্তিপূর্ণ ব্যাখ্যাটাই কিন্তু দেওয়াটাই হলো ভূগোলের প্রধান বা মূল উদ্দেশ্য। পরিবেশের সীমার মধ্যে বেঁচে থাকার সংগ্রাম, এইটা আমরা একটু বুঝি। পরিবেশের সবখানে একরকম নয়,
পরিবেশ সবখানে একরকম নয়, কোথাও গরম, কোথাও ঠান্ডা, কোথাও বৃষ্টি, কোথাও খরা। এই পরিবর্তিত পরিবেশে মানুষ কিভাবে টিকে থাকে, কিভাবে কৃষিকাজ করে, কিভাবে ঘর বানায়, এ সবই এই সংগ্রামের অংশ। মানে পরিবেশ সীমার মধ্যে মানুষের বেঁচে থাকার যে সংগ্রামটা, এটা কিন্তু আদিম কাল থেকে চলে আসতেছে। পরিবেশটা যদি আমাদের পক্ষে না দাঁড়ায়, তাহলে মানুষও কিন্তু সেই এলাকা বা সেই অঞ্চল থেকে সরে নতুন এলাকায় বা নতুন অঞ্চলে তার বসতি স্থাপন করে। সহজ বিষয়। আমরা পরের স্লাইডে চলে আসলাম। এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমরা কিন্তু প্রথমেই একটা কথা আমি তোমাদের বলে নিছিলাম প্রথম দিকে, সেটা হলো ইরাটোসথেনিসকে ভূগোলের জনক বলা হয়। কেন বলা হয় ইরাটোসথেনিসকে ভূগোলের জনক বলা হয়? কাকে বলা হয় ইরাটোসথেনিসকে, কেন বলা হয় সেটার আমি দেখো এখানে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। এক, ভূগোল শব্দটি তিনি সবার প্রথম ব্যবহার করেন। উনি কিন্তু ভূগোল শব্দটি ব্যবহার করেননি, উনি ব্যবহার করেছিলেন জিওগ্রাফি। আর জিওগ্রাফিকে বাংলায় আমরা বলি ভূগোল। তিনি প্রথম এই শব্দ ব্যবহার করে পৃথিবীর সম্পর্কে লেখালেখি শুরু করেন। জিওগ্রাফি শব্দটা তিনি প্রথম ব্যবহার করেন এবং পৃথিবী সম্পর্কে তিনি সবার প্রথম লেখালেখি শুরু করেন। ইরাটোসথেনিস প্রথম ব্যক্তি যিনি বিজ্ঞানের সাহায্যে পৃথিবীর চারপাশের দৈর্ঘ্য বা পরিধি হিসাব করেন। পরিধির সূত্র তোমরা কিন্তু জানো 2πr, 2πr, তাই না? এখন আরটা হলো ব্যাসার্ধ, তার মানে পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু তিনি সবার প্রথম অনেকটা নির্ভুলভাবে পরিমাপ করছিলেন। এই ব্যাসার্ধ পরিমাপ করার ফলেই কিন্তু তিনি পুরা পৃথিবীর পরিধিটা বের করতে পারছিলেন। এখন কিভাবে তিনি ব্যাসার্ধটা বের করছিলেন সেটা দেখো, আমি পরের পয়েন্টে লিখছি। তিনি দুটি শহর আসওয়ান ও আলেকজান্দ্রিয়া, এটা কিন্তু তোমাদের বইতে নাই, আমি একটু জানানোর জন্য আমি বলতেছি, জিনিসটা মজার। এই আসওয়ান ও আলেকজান্দ্রিয়া সূর্যের ছায়া দেখে, দেখো কতটা ট্যালেন্ট, সূর্যের ছায়া দেখে পৃথিবীর পরিধি মানে ব্যাসার্ধ থেকেই তো পরে পরিধি উনি বের করছেন, প্রায় সঠিকভাবে হিসাব করতে পেরেছিলেন, যা একটি বিশাল অর্জন। মানে শুধুমাত্র এই দুটো শহরের ছায়া দেখে উনি কিন্তু পৃথিবীর পরিধিটা বের করে ফেলছিলেন। তিনি মানচিত্র তৈরি করেন যেখানে স্থানগুলোর সঠিক অবস্থা ও রেখা দেখানো হয়। মানে প্রথম মানচিত্রটাও ইরাটোসথেনিস তৈরি করেন। তিনি পৃথিবীকে জালের মতো কল্পনা করেন। মানে দেখছো, যখন মানচিত্রটা আমরা আঁকি জালের মতো থাকে না, স্থান নির্ধারণের জন্য রেখা টানার ধারণা দেন, যা আমাদের মানচিত্রে আমরা দেখি। এই কারণগুলোর কারণে কিন্তু ইরাটোসথেনিসকে ভূগোলের জনক বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের জন্য। এইখানে একটু তোমাদের মুখস্থ করা লাগবে, সেটা হলো ভূগোল সম্পর্কে কোন মনীষী কি সংজ্ঞা দিছেন। ভূগোল সম্পর্কে কোন মনীষী কি সংজ্ঞা দিছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা একটু তোমরা কষ্ট করে মুখস্থ রাখো। আর এই ভূগোল সম্পর্কে কোন মনীষী কি বলছেন, এই সংজ্ঞাগুলো যদি তোমরা মুখস্থ রাখো, যখন সৃজনশীল প্রশ্ন লিখবা তখন এই সংজ্ঞাগুলো যদি তোমরা জায়গা মতো বসায় দিতে পারো, তাহলে তোমাদের মার্ক ভালো আসবে। দেখি কোন মনীষী কি বলছেন। আচ্ছা, আমাদের অধ্যাপক ম্যাকনি কি বলছেন? মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে বলেছেন ভূগোল। তার মতে ভৌত ও সামাজিক পরিবেশের, ভৌত মানে প্রাকৃতিক পরিবেশ, ভৌত ও সামাজিক পরিবেশে মানুষের কর্মকাণ্ড ও জীবনধারা নিয়ে যে বিষয় আলোচনা করে তাই ভূগোল। তাহলে অধ্যাপক ম্যাকনির সংজ্ঞাটা একটু কষ্ট করে মুখস্থ রাখো। পরের সংজ্ঞাটা আসো অধ্যাপক ডাডলি স্টাম্পের মতে। পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। এটা সহজ, কিন্তু পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। অধ্যাপক কার্ল রিটারের মতে ভূগোলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান। রিচার্ড হাডসন বলেন পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল। পরের মনীষীর সংজ্ঞায় আসো। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি 1965 সালে এর মতে পৃথিবী পৃষ্ঠে প্রাকৃতিক পরিবেশের উপব্যবস্থাগুলো কিভাবে সংগঠিত এবং এসব প্রাকৃতিক বিষয় বা অবয়বের সঙ্গে মানুষ নিজেকে বিন্যস্ত করে তার ব্যাখ্যা খোঁজে, এটাই হলো ভূগোল। আলেকজান্ডার ফন হামবোল্টের মতে ভূগোল হলো প্রকৃতির সম্পর্কিত বিজ্ঞান, প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা ও আলোচনা এর অন্তর্ভুক্ত। জিনিসগুলা একটু আনইজি বা খারাপ লাগতেও পারে, কিন্তু তোমাদের একটু কষ্ট করে এই মনীষীদের সংজ্ঞাগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। যদি পারো টনটনে মুখস্থ করে ফেলো, মুখস্থ করা ছাড়া এর কোনো বিকল্প আমি দেখি না। পরের স্লাইডে দেখো, আমি ওই যে তোমাদের বলছিলাম আবহাওয়া এবং জলবায়ু, এই জিনিসটা নিয়ে তোমাদের একটু
একটু ক্লিয়ার কনসেপ্টে আসতে হবে। অনেকে আবহাওয়া এবং জলবায়ু জিনিসটা একই মনে করে, কিন্তু আবহাওয়া এবং জলবায়ু জিনিসটা এক না। আমি যদি শর্টকাটে বলি, আবহাওয়া হলো অল্প কিছুদিনের তাপমাত্রার অবস্থা, জলবায়ু হলো দীর্ঘমেয়াদী মানে 30 বছরের বেশি তাপমাত্রার একটা অবস্থা। তাহলে এইখানে দেখি প্রথমে আমি লিখছি জলবায়ু। জলবায়ু হলো কোনো নির্দিষ্ট এলাকার দীর্ঘমেয়াদী আবহাওয়ার গড় অবস্থান। বলছি দীর্ঘমেয়াদী হবে 30 বছরের উপরে। সহজভাবে বললে একটি স্থানে বছরের পর বছর ধরে কেমন তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা, বাতাস ইত্যাদি থাকে তাকে সেই স্থানের জলবায়ু বলে। এখন আবহাওয়া আর জলবায়ুর পার্থক্যটা আমরা দেখি। আবহাওয়া হলো একদিন বা কয়েকদিনের তাপমাত্রা, বৃষ্টি, বাতাস ইত্যাদির অবস্থান। যেমন তুমি আবহাওয়ার খবর দেখতে পারো, আজকের খবর দেখতে পারো, কালকের খবর দেখতে পারো, এক সপ্তাহের আবহাওয়ার কি হবে সেটাও জানতে পারো। আর জলবায়ু হলো দীর্ঘ অর্থাৎ 30 বছর বা তার বেশি সময় আবহাওয়ার গড় একটা তাপমাত্রা, গড় একটা অবস্থা। আচ্ছা, তাহলে আবহাওয়া আর জলবায়ু মনে হয় তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। আবহাওয়া হলো অল্প কিছুদিনের তাপমাত্রার একটা অবস্থা, আর জলবায়ু হলো ন্যূনতম 30 বছর বা এরও বেশি দীর্ঘমেয়াদী একটা অঞ্চল বা এলাকার তাপমাত্রা বা আবহাওয়ার একটা অবস্থা। এবার ভূপ্রকৃতি সম্পর্কে আসি। ভূপ্রকৃতি তোমাদের বইতে বারবার এই কথাটা আসছে। ভূপ্রকৃতি বলতে পৃথিবীর পৃষ্ঠে থাকা বিভিন্ন প্রাকৃতিক গঠনের আকার আকৃতি, গঠন ও অবস্থাকে বোঝায়। মানে পৃথিবীর উপরে থাকা প্রাকৃতিক গঠনের আকার আকৃতি, গঠন ও অবস্থাকে বোঝায়। এটি ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অংশ। মানে প্রাকৃতিক গঠন মানে পৃথিবীর উপরে বা ভূমিতে যে প্রাকৃতিক জিনিস আছে বা প্রাকৃতিক উপাদান আছে সেইগুলোর গঠন, আকার আকৃতি, অবস্থাকে বোঝায়। আচ্ছা, এইবার তাহলে একটা জিনিস আমি একটু সহজভাবে বলি। ভূপ্রকৃতি হলো পৃথিবীর পৃষ্ঠে যে পাহাড়, পর্বত, সমভূমি, উপত্যকা, নদী, সমুদ্রতট ইত্যাদি রয়েছে, এই সব কিছুর সম্মিলিত রূপ। তাহলে এখানে সমভূমি মানে বুঝতেছো সমান, পাহাড় মানে বুঝতেছো, উপত্যকা মানে জিনিসটা কি, দুটো পাহাড়ের মধ্যবর্তী একটি অসমতল ভূমিকে বোঝায় উপত্যকা হিসাবে। উপত্যকা মানে হলো দুটি পাহাড়ের মধ্যবর্তী একটি অসমতল ভূমি। সমুদ্র তট বলতে সমুদ্র ওর পানি যেখানে শেষ হয়ে গেছে তার উপকূলবর্তী স্থান। আচ্ছা, খনিজ সম্পদ জিনিসটা কি তাহলে আমরা এবার একটু বুঝি। খনিজ সম্পদও তোমাদের বুঝে রাখলে খুব উপকার হবে। ভূগোল বইয়ের প্রথম অধ্যায়ে খনিজ সম্পদ কথাটা বারবার আসছে। খনিজ সম্পদ বলতে পৃথিবীর ভূপৃষ্ঠের ভিতরে থাকা, মানে পৃথিবীর ভিতরে থাকা, পৃথিবীর উপরে কিন্তু তার মানে আমরা ভূপ্রকৃতিতে পাইলাম, আর ভিতরে বা ভূপৃষ্ঠের ভিতরে থাকা প্রাকৃতিকভাবে যেসব কঠিন, তরল, গ্যাসীয় পদার্থ পাওয়া যায় যা অর্থনৈতিক বা শিল্প কার্যে ব্যবহার করে যোগ্য তাকে খনিজ পদার্থ বলে। উদাহরণ লোহা, তামা, সোনা, কয়লা, চুনাপাথর, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম। মানে পৃথিবীর ভিতরে যে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থগুলো থাকে সেইগুলোকে বলে খনিজ সম্পদ। এটাও আমাদের হয়ে গেল। পরের স্লাইডে আমরা চলে যাব। আচ্ছা, এইবার আমরা আলোচনা করব পরিবেশ নিয়ে। পরিবেশটা কি? পরিবেশ একেবারে সোজাই, কিন্তু আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়েই কিন্তু আমাদের পরিবেশ। আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়েই কিন্তু পরিবেশ। ছোট থেকেই কিন্তু তোমরা এই সংজ্ঞাটা পড়ে আসছো। তাহলে পরিবেশের এখানে আমি যে সংজ্ঞাটা লিখছি দেখো, পরিবেশ হলো আমাদের চারপাশে যা কিছু আছে, মানুষ, প্রাণী, গাছপালা, মাটি, পানি, বাতাস, আলো সবকিছু মিলেই হলো পরিবেশ। কিন্তু বইতে তোমাদের যে সংজ্ঞাটা দিছে সেটাও আমি লিখে রাখছি। দেখো, কোন জীবের চারপাশের সকল জীব ও জড় উপাদানের সর্বসম্মত প্রভাব ও সংগঠিত ঘটনা হলো জীবের পরিবেশ। পরিবেশ সম্পর্কে মনীষীদেরও কয়েকটা সংজ্ঞা তোমাদের মুখস্থ রাখতে হবে। এই সংজ্ঞাগুলো তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর করার সময় জায়গা মতো বসাই দিলে তোমাদের মার্ক ভালো আসবে। আর এখান থেকে এমসিকিউ প্রশ্নও আসে, মানে একটা সংজ্ঞা দিয়ে বলবে কি যে এই সংজ্ঞাটা কোন পরিবেশবিদ বলছেন। তাহলে দেখো, পরিবেশ বিজ্ঞানী আর্মসের মতে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক, জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। দুইটি পাহাড় ও পর্বতমালার মধ্যবর্তী একটি প্রশস্ত বা অসমতল নিচু ভূমিকে উপত্যকা বলে। এটা আমরা একটু আগে কিন্তু উপত্যকা যখন আমি ব্যাখ্যা দিচ্ছি তখন এই সংজ্ঞাটা দিছি। আচ্ছা, পার্ক বলেছেন এখানে কিন্তু এই যে আর্মসের মধ্যে কিন্তু এইটুকুই, খালি এইটুকুই হবে, ঠিক আছে। এটা উপত্যকার সংজ্ঞা আমি দিছি। পার্ক বলেছেন পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল বোঝায়। স্থান ও কালের পরিবর্তনের সঙ্গে পরিবেশও পরিবর্তিত হয়। তাহলে এখানে কিন্তু পরিবেশ সম্পর্কে দুইজন মনীষীর সংজ্ঞা একটু কষ্ট করে মনে রাখো, পরিবেশ বিজ্ঞানী আর্মসের মতে আর পার্ক, এই দুইজনের সংজ্ঞাটা একটু কষ্ট করে তোমাদের মনে রাখতে হবে। পরের স্লাইডে আমরা চলে আসলাম। এইখানে বেশ কিছু কঠিন শব্দ আমি টিকা আকারে লিখে রাখছি, এই শব্দগুলো ব্যাখ্যা আমি দিয়ে দেবো। এই শব্দগুলো তোমাদের অর্থ জানা লাগবে। তাহলে তোমরা যখন প্রথম অধ্যায়ে আমরা ঢুকে যাব, টাইপ আকারে যখন সমাধান করব তখন আমাদের বুঝতে আরো
ইজি হবে বা সহজ হবে। দেখো ভূমিরূপ বিদ্যা বলতে কি বোঝাইছে, দেখো ভূমিরূপ বিদ্যা হলো, ভূমি মানে তো বুঝতেছো মাটি বা পৃথিবীর ভূমি। ভূমিরূপ বিদ্যা হলো ভূগোল ও ভূবিজ্ঞানের একটি শাখা যা পৃথিবীর পৃষ্ঠের বিভিন্ন ভূমিরূপ বা ভৌগোলিক গঠন, যেমন পাহাড়, উপত্যকা, নদী, মরুভূমি, উপকূল ইত্যাদি কিভাবে সৃষ্টি হয়, পরিবর্তিত হয় এবং ধ্বংস হয় এসব বিষয়ের গবেষণা করে। মানে অনেকটা পৃথিবীর উপরের যে ভূমি আছে তার উপরে যা থাকে, যেমন পাহাড়, উপত্যকা, নদী, মরুভূমি, উপকূল, এইগুলো কিভাবে সৃষ্টি হয় এবং পরিবর্তিত হয় এসব বিষয় গবেষণা করে। সংক্ষিপ্তভাবে যদি তুমি বলো, ভূমিরূপ বিদ্যা হলো পৃথিবীর ভূমির গঠন, তার পরিবর্তনের কারণ ও এই প্রক্রিয়াগুলো নিয়ে, এটা ভুল আছে, এই প্রক্রিয়াগুলো নিয়ে অধ্যয়ন করে। আচ্ছা, ভূমিরূপ বিদগণ জিনিসটা কি আমরা একটু আলোচনা করি। তাহলে ভূমি নিয়ে, এই ভূমিরূপ বিদ্যা নিয়ে যারা গবেষণা করে তাদের এই ভূমিরূপ বিদগণ বলে। ভূমিরূপ বিদ্যায় যারা কাজ করেন বা গবেষণা করেন সেই বিশেষজ্ঞদের সম্পর্কে। তাহলে ভূমিরূপ বিদগণ হচ্ছে সেই সব বিজ্ঞানী বা গবেষক যারা ভূমিরূপ বিদ্যা নিয়ে কাজ করেন বা গবেষণা করেন। তারা পৃথিবীতে বিভিন্ন ভৌগোলিক গঠন, যেমন পাহাড়, নদী, উপত্যকা, সমুদ্রতট ইত্যাদি কিভাবে সৃষ্টি হয়, কিভাবে পরিবর্তিত হয় এবং ভবিষ্যতে কিভাবে বদলাতে পারে, এই সকল বিষয় নিয়ে গবেষণা করেন। আচ্ছা, পরের আরেকটা শব্দে আমরা চলে আসছি, গ্রহের নগ্নীভবন। নগ্ন মানে কিন্তু উলঙ্গ, তাই না? এখন গ্রহটা আবার কিভাবে উলঙ্গ হয় বা নগ্ন হয় সেটা আমরা একটু বুঝবো। গ্রহের আচ্ছাদন, আমি যেমন জামা বা পাঞ্জাবি পরছি, এটা আমার আচ্ছাদন, গ্রহেরও কিছু আচ্ছাদন আছে। সেটা কি কি? বায়ুমণ্ডল, পৃথিবী পৃষ্ঠের একটা বায়ুর একটা স্তর আছে, সেটা বায়ুমণ্ডল। পরিবেশ, বন জঙ্গল ধ্বংস হয়ে গেলে গ্রহটি নগ্ন হয়ে পড়ে, অর্থাৎ তার আসল রূপ ক্ষত বিক্ষত, ধ্বংসযজ্ঞ ইত্যাদি উন্মোচিত হয়। উদাহরণ, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর বনভূমি, হিমবাহ হারিয়ে যাচ্ছে, যেন পৃথিবী নগ্নীভবন ঘটছে। প্রকৃতির সব সৌন্দর্য, আচ্ছাদন বিলীন হয়ে যাচ্ছে। মানে পৃথিবীর যে আচ্ছাদন, এটা যদি ধ্বংস হয়ে যায়, পৃথিবীটাকে অনেকটা নগ্ন মনে হয় বা ধ্বংসপ্রাপ্ত মনে হবে। ক্ষয়ভবন জিনিসটা আসি। ক্ষয়ভবন মানে হলো ক্ষয়প্রাপ্ত বা জরাজীর্ণ ভবন, যা ব্যবহারের অনুপযোগী বা ঝুঁকিপূর্ণ। উদাহরণ, দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করায় কোনো একটা ভবন যদি ক্ষয়ভবন হয়ে যাইতে পারে, এরকম কিছু বোঝাবে। ক্ষয়ভবনে বাস করা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। কোনো ক্ষয়ভবনে বাস যদি আমরা করি তাহলে এইটা আমাদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। ক্ষয়ভবন কথাটাও তোমাদের বইতে আছে, এটাও আমরা একটু ব্যাখ্যা করলাম। পরের স্লাইডে আমরা চলে যাচ্ছি। পরের স্লাইডেও দেখো কিছু শব্দ নিয়ে আমি আলোচনা করব। জলবায়ু বিদ্যা। জলবায়ু বিদ্যা হলো একটি বিজ্ঞান যেখানে দীর্ঘকালীন সময়ের আবহাওয়ার ধারা, তাপমাত্রা, বৃষ্টিপাত, বাতাসের গতি, দিক, সূর্যরশ্মি ইত্যাদি নিয়ে বিশ্লেষণ করা হয় এবং তা থেকে নির্দিষ্ট অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়। তার মানে একটা এলাকার দীর্ঘদিন, ওই যে জলবায়ু বুঝাইছি কিন্তু আমি, যে 30 বছরের বেশি সময়ের গড় একটা তাপমাত্রার অবস্থা, এই গড় তাপমাত্রার অবস্থাটা জানার জন্য আবহাওয়ার ধারা, তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা, বাতাসের গতি, দিক, সূর্যরশ্মি ইত্যাদি বিশ্লেষণ করা হয় এবং নির্দিষ্ট একটি জলবায়ুর বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়। জীব ভূগোল, এটা একেবারেই সোজা। জীব ভূগোল হলো একটি বিজ্ঞান যেখানে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের জীবজগতের বিস্তার, বৈচিত্র্য, পরিবেশের সম্পর্ক বিশ্লেষণ করা হয়। যেমন উদাহরণ হিসেবে আমি রাখতে পারি, কেন কেবলমাত্র অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারু পাওয়া যায়? এটা ওই পরিবেশের সাথে, ওই আবহাওয়ার সাথে, ওই অঞ্চলের সাথে ক্যাঙ্গারুটা মানায় গেছে, এই কারণে ক্যাঙ্গারু শুধু অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। কি কারণে? বরফে ঢাকা তুন্দ্রা অঞ্চলে গুল্ম জাতীয় উদ্ভিদ বেশি জন্মে। ওই গুল্ম জাতীয় উদ্ভিদের জন্মগত বৈশিষ্ট্যটাই এরকম যে বরফে ঢাকা তুন্দ্রা অঞ্চল ছাড়া ও বাঁচতে পারে না, এই কারণে ও ওখানে বেশি দেখা যায়। এসব প্রশ্নের উত্তর কিন্তু এই জীব ভূগোলে পাওয়া যাবে। মৃত্তিকা ভূগোল। মৃত্তিকা মানে কিন্তু মাটি, মানে মাটি নিয়ে আলোচনা করা হবে। মৃত্তিকা ভূগোল হলো ভূগোলের একটি গুরুত্বপূর্ণ শাখা যা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মৃত্তিকার গঠন, প্রক্রিয়া, শ্রেণীবিন্যাস, বৈচিত্র্য, ভৌগোলিক বিস্তৃতি বানানটা মনে হয় একটু ভুল হয়েছে, বিস্তৃতি নিয়ে আলোচনা করে। মৃত্তিকার গঠন, কিভাবে মৃত্তিকাটা গঠন হয়, পাহাড় ক্ষয়, জলবায়ু, জীবজগৎ ইত্যাদির প্রভাব, এই জিনিসগুলো নিয়ে মৃত্তিকার গঠন সম্পর্কেও আলোচনা করা হয়। তাহলে আরেকটা শব্দ নিয়ে আমি একটু আলোচনা করি, সেটা হলো অশ্বমণ্ডল। এই শব্দগুলো তোমাদের আমি ভেঙে দেওয়ার কারণটা কি, যখন আমি টাইপ আকারে তোমাদের বইতে এই শব্দগুলো ভেঙে দেওয়ার কারণটা হলো, যখন আমি তোমাদের প্রথম অধ্যায়ে 4টা টাইপ আকারে ভেঙে পড়াবো, তখন এই শব্দগুলোর মানে যদি তোমাদের মাথায় ঢুকে যায় তাহলে তখন তোমাদের বুঝতে একদম সহজ হবে
তোমরা লাইক জল এই ডায়লগটা দিতে পারবা। পৃথিবীর সবচেয়ে উপরের কঠিন স্তরকে অশ্বমণ্ডল বলে, মানে পৃথিবীর সব থেকে উপরের স্তর যেখানে ভূমি আছে তাকে অশ্বমণ্ডল বলা হয়। এটি মূলত শিলা ও কঠিন খনিজ দ্বারা গঠিত। এই স্তরের উপরেই আমরা বসবাস করি, মানে এইখানেই আমরা বসবাস করি। শিলা তাহলে জিনিসটা কি দেখো, পৃথিবীর অশ্বমণ্ডল বা ভূপৃষ্ঠ মূলত যে কঠিন পদার্থ দিয়ে গঠিত সেটাকে শিলা বলে। অর্থাৎ শিলা হলো বিভিন্ন খনিজের প্রাকৃতিক সমষ্টি। সহজ বিষয়, আর আমি একেবারে সহজ করে ভেঙে ভেঙে লিখছি, কিন্তু তোমাদের না বোঝার কোনো কারণ থাকার কথা না। আচ্ছা, আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইডটায় লক্ষ্য করো, পরের স্লাইডে শিলা নিয়ে কিন্তু আমাদের আলোচনা হয়ে গেছে। এইবার আসো আমাদের সংখ্যাতাত্ত্বিক ভূগোল। এই কথাটা আছে, এই কথাটা অনেকেই বইতে এমনভাবে লেখা রয়েছে অনেকেই বুঝতে পারবে না। সংখ্যাতাত্ত্বিক ভূগোল জিনিসটা কি? সংখ্যাতাত্ত্বিক মানে সংখ্যা, এরকম একটা বিষয় বুঝাবে। ভূগোলের যে শাখায় বিভিন্ন ভূপ্রাকৃতিক ও সামাজিক বৈশিষ্ট্যকে পরিমাপযোগ্য সংখ্যায় প্রকাশ করে বিশ্লেষণ করা হয় তাকে সংখ্যাতাত্ত্বিক ভূগোল বলে। মানে ভূপ্রাকৃতিক ও সামাজিক বৈশিষ্ট্যকে পরিমাপযোগ্য সংখ্যায় প্রকাশ করবে। অর্থাৎ ভূগোলের ঘটনা ও উপাদানগুলোকে পরিসংখ্যান, গাণিতিক সূত্র, মানচিত্র, গ্রাফের মাধ্যমে বিশ্লেষণ ও ব্যাখ্যা করা হবে। এই সংখ্যাতাত্ত্বিক ভূগোল জিনিসটা এরকম, মনে করো কোনো এলাকায় জনসংখ্যা বৃদ্ধির হার তুমি যদি একটা গ্রাফের মাধ্যমে দেখাও, সেটা কিন্তু সংখ্যাতাত্ত্বিক ভূগোলের আলোচ্য বিষয়। উদাহরণ, জনসংখ্যার ঘনত্বর মানচিত্র, বৃষ্টিপাতের গড় হার, এটা কিন্তু গ্রাফের মাধ্যমে আমরা খুব সহজভাবে উপস্থাপনা করতে পারি। তোমরা যারা ক্রিকেট খেলা দেখো, ক্রিকেট খেলায় কিন্তু গ্রাফ চিত্র দেখায়, আর তোমরা তো গ্রাফের অঙ্কও করো, তাহলে এটা নিয়ে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা থাকার কথা না। মালভূমি, আরেকটা শব্দে আসো, যে ভূভাগ সমুদ্রপৃষ্ঠ থেকে তুলনামূলকভাবে উঁচু হয়ে থাকে তাকে মালভূমি বলে। একে অনেক সময় সমতল ভূমিও বলা হয়। মানে ভূভাগ সমুদ্রপৃষ্ঠ থেকে তুলনামূলকভাবে উঁচু। এখন সমুদ্রপৃষ্ঠ থেকে সাধারণত 300 মিটার বা তার উঁচু, মানে একটা সমুদ্র তার থেকে যদি 300 মিটার উঁচু কোনো স্থান হয় সেটা হলো মালভূমি। এটা আমাদের হয়ে গেল। আমাদের পরের স্লাইডে আমরা চলে আসব। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আছে, সেটা হলো পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি। তোমাদের বইয়ের শেষের দিকে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে, এটা আমি একটু ভেঙে ভেঙে আলোচনা করব। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি মানে উষ্ণতা মানে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি। পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়াকে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি বলা হয়। তাহলে গড় যে তাপমাত্রা, মনে করো এখন বাজে 2টো, এখন তাপমাত্রা আছে 30 ডিগ্রি, যখন 3টা বাজবে তখন তাপমাত্রা ছিল 32 ডিগ্রি। এরকম সারা দিনের একটা গড় তাপমাত্রা কিন্তু থাকে। এই গড় তাপমাত্রাটা ধীরে ধীরে যদি বৃদ্ধি পায় তাহলে সেটাকে বলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি। এখন পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির কারণ কি? এই কারণগুলো দেখো আমি লিখে রাখছি। সেটা হলো বায়ুমণ্ডলে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড ইত্যাদি গ্যাসের পরিমাণ যদি বৃদ্ধি পায়, বন উজাড় করা, জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল, গ্যাস এগুলো বেশি মাত্রায় বা অত্যাধিক মাত্রায় পোড়ানো, শিল্প কলকারখানায়, যানবাহন থেকে যে কালো ধোঁয়া বের হয়, এই কারণেও পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায়। আচ্ছা, এই পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে যে প্রভাবগুলো আমাদের পরিবেশ বা আমাদের পৃথিবীর উপর পড়ে, সেই প্রভাবগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। এক, বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পাবে। আমাদের কিন্তু প্রচুর আইস বা হিমবাহ বরফ আছে, সেই বরফগুলো যদি গলে যায় তাহলে কিন্তু সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে। 1 নম্বর গেল। আবহাওয়ার চরম পরিবর্তন ঘটবে, আর এই আবহাওয়ার যদি চরম মাত্রায় পরিবর্তন ঘটে তাহলে বন্যা, খরা, ঘূর্ণিঝড় এইগুলো কিন্তু অত্যাধিক মাত্রায় দেখা দেবে। জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়বে। আবহাওয়া যদি পরিবর্তন হয়ে যায়, মনে করো এখন গড় তাপমাত্রা 30 থেকে 35 ডিগ্রি, বাংলাদেশে যদি গড় তাপমাত্রা 60 থেকে 70 ডিগ্রি হয়ে যায় তাহলে বাংলাদেশ তো বসবাসের অনুপযোগী হয়ে যাবে। তার মানে তখন কিন্তু আমাদের জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়ে যাবে। কৃষি উৎপাদনের সমস্যা হবে। আবহাওয়া যদি ঠিক না থাকে, মাটি যদি উর্বর না থাকে, মাটির যদি উর্বরতা ধীরে ধীরে ধ্বংস হয়ে যায় পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির কারণে, তাহলে কিন্তু কৃষি উৎপাদনে মারাত্মক সমস্যা হবে। পরের স্লাইডে আমি চলে যাচ্ছি। বেসিক আলোচনা প্রায় শেষের দিকে আমরা চলে আসছি। বেসিক আলোচনায় একেবারে শেষ স্লাইডে আমরা চলে আসছি। সেটা হলো এখন পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি তো যদি হয়, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাইলে আমাদের কিন্তু মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়বে। এখন এইটার সমাধান বা প্রতিকার নিয়ে আমি একটু আলোচনা করব। বন বা উদ্ভিদ বৃদ্ধি করতে হবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা, যেমন সৌর, বায়ু, জলবিদ্যুৎ এইগুলোর জ্বালানির ব্যবহার, মানে যেগুলো পুনরায় ব্যবহার করা যায়, এগুলোর ব্যবহার ধীরে ধীরে বাড়াইতে হবে। শিল্পে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করতে হবে। কলকারখানা বলো, বড় বড় যে শিল্প বান্ধব প্রতিষ্ঠান আছে সেইখানে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করতে হবে, যেটা পরিবেশের উপর কোনো বিরূপ প্রভাব পড়বে না। লাস্ট আরেকটা শব্দ তোমাদের বইতে আছে, সেটা তোমরা ছোটকাল থেকেই পড়ে আসছো, তারপরও আমি একটু আলোচনা করে দিচ্ছি সহজভাবে। সেটা হলো গ্রিন হাউস প্রতিক্রিয়া। পৃথিবীর বায়ুমণ্ডলে কিছু গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড ইত্যাদি সূর্যের তাপকে ধরে রাখে, পৃথিবীকে উষ্ণ রাখে। এভাবে যে প্রক্রিয়ায় পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়
বা থাকে তাকে গ্রিন হাউস প্রতিক্রিয়া বলে। সহজ ভাষায় কিন্তু আমি লিখছি, দেখো গ্রিন হাউস প্রতিক্রিয়া। এই বিষয়টা তোমাদের আমি আরেকটু যদি ভেঙে বলা লাগে তাহলে আমি যখন বইয়ের ভিতরে টাইপ আকারে পড়াবো তখন আরেকটু ভেঙে ভেঙে পড়াবো। মানে পৃথিবীর বায়ুমণ্ডলের কিছু গ্যাস আছে যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, এইগুলো সূর্যের তাপকে ধরে রাখে। আর সূর্যের তাপকে ধরে রাখার কারণে পৃথিবীর তাপমাত্রাটা নিয়ন্ত্রিত হয়। আর এই প্রক্রিয়াটাকে গ্রিন হাউস প্রতিক্রিয়া বলে। তাহলে আমাদের বেসিক আলোচনা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তোমাদের এই বেসিক আলোচনার ক্লাসটা একটু যদি তোমরা বারবার দেখো, মানে একটু তো তোমাদের ভূগোলে মুখস্থ করার বিষয় আছে, তোমরা এই ক্লাসটা একবার দুইবার দেখো এবং দেখার পরে একটা খাতা কলম রাখো, সেই খাতায় এই বেসিক জিনিসটা সম্পূর্ণ তুলে ফেলো। যদি বেসিকটা তোমাদের ক্লিয়ার হয়ে যায় আর কঠিন কঠিন শব্দের ব্যাখ্যা যদি তোমরা বুঝে যাও, তাহলে তোমরা যখন মেইন অধ্যায়ে চলে যাবা তোমাদের অধ্যায়টা একেবারে লাইক জলের মতো সোজা হয়ে যাবে। এইবার আমি টাইপের খেলায় চলে আসলাম। দেখো প্রথম অধ্যায়ের প্রথম অংশটুকুকে আমি রাখছি টাইপ 1। আচ্ছা, এইবার আমি প্রথম অধ্যায়ে টাইপের খেলায় চলে আসছি। এখানে আমি প্রথম অধ্যায়ে টাইপ রাখছি 4 ধরনের। এই 4 ধরনের টাইপকে আমি প্রতিটা টাইপের এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের কাছে ব্যাখ্যা সহ আলোচনা করে দিচ্ছি। তাহলে প্রথম অধ্যায় পরিবেশ ও ভূগোল। আমি একটু দেখো এবার পড়ি। এখানের কিন্তু কঠিন কঠিন শব্দগুলো নিয়ে আমরা একটু আগে বেসিক আলোচনায় করে ফেলছি। পৃথিবী আমাদের বাসভূমি। পৃথিবীতে বাস করে নানা রকম মানুষ, বিচিত্র তাদের জীবনধারা। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রয়েছে নানা রকম পরিবেশ, প্রকৃতি, মানুষ ও মানুষের বিভিন্ন রকম সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক কর্মকাণ্ড। এসব আধুনিক ভূগোলের আলোচ্য বিষয়। আগে যে ভূগোলটা ছিল সেটা কিন্তু শুধুমাত্র মানুষ এবং পৃথিবীটাকে নিয়ে আলোচনা করতে, কিন্তু এখন কিন্তু ভূগোলের আলোচনার বিষয়টার পরিধি অনেক বেড়ে গেছে। সুতরাং ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান, অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। এই অধ্যায়ে আমরা ভূগোল ও পরিবেশ, ভূগোলের পরিধি, ভূগোলের বিভিন্ন শাখা এবং ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব নিয়ে আলোচনা করব। তাহলে ভূগোলের ধারণায় চলে আসো। আমরা পৃথিবীতে বাস করি। পৃথিবী আমাদের আবাসভূমি। মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাই হলো ভূগোল। ইংরেজি জিওগ্রাফি শব্দটি থেকে ভূগোল শব্দটি এসেছে। প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। আমরা কিন্তু বেসিক আলোচনায় পড়ে আসছি। জিওগ্রাফি এই শব্দ দুটি মিলে হয়েছে জিওগ্রাফি। জিও শব্দের মানে হলো ভূমি বা পৃথিবী, আর গ্রাফি শব্দের মানে হলো বর্ণনা। সুতরাং জিওগ্রাফি মানে হলো পৃথিবীর বর্ণনা। পৃথিবী আবার মানুষের আবাসভূমি। এইবার তোমাদের দেখো এইখানে আমাদের পৃথিবী, এই যে মনীষী, সেই মনীষীর সংজ্ঞাগুলো এখানে এবার বলছে। এই যে অধ্যাপক ম্যাকনি, তারপরে অধ্যাপক ডাডলি স্ট্যাম্প, তারপরে অধ্যাপক কার্ল রিটার, এই যে দেখো অধ্যাপক কার্ল রিটার, এইগুলো কিন্তু আমরা বেসিকে আলোচনা করছি। ভূগোল সম্পর্কে মনীষীদের সংজ্ঞাগুলো একটু কষ্ট করে তোমাদের মনে রাখতে হবে। পরের স্লাইডে আমরা চলে আসি। দেখো পরের স্লাইডে, এখানে পরের স্লাইডে দেখো ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান, আবার অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। প্রকৃতি, পরিবেশ, সমাজ সম্পর্কে বিশেষ জ্ঞান হলো ভূগোলের আলোচ্য বিষয়। রিচার্ড হার্টসন বলেন, আমরা মনীষীর সংজ্ঞায় চলে আসছি। পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ, যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়টাই হলো ভূগোল। তারপর আরেকজন মনীষীর সংজ্ঞা, এটাও কিন্তু আমরা একটু আগে পড়ে আসছি। আলেকজান্ডার ফন হামবোল্টের সংজ্ঞাটাও আমরা পড়ে আসছি। ভূগোল সম্পর্কে যে মনীষীগুলো যে সংজ্ঞাগুলো দিছে তোমরা কষ্ট করে টনটনে মুখস্থ করে ফেলবা। এইবার আমরা একটু নিচে চলে আসি। মানুষ পৃথিবীতে বাস করে, এই পৃথিবীতেই তার জীবনযাত্রা নির্বাহ করে। পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ তার জীবনযাত্রাকে প্রভাবিত করে। প্রাকৃতিক পরিবেশ যদি সেই মানুষটার বা আমাদের যদি উপযোগী হয় তাহলে আমাদের জীবনযাত্রাটা খুব সহজ হয়। পৃথিবীর জলবায়ু, জলবায়ু নিয়ে আমরা আলোচনা করছি। ভূপ্রকৃতি নিয়েও আলোচনা করছি। উদ্ভিদ, প্রাণী, নদ নদী, সাগর, খনিজ সম্পদ তার জীবনযাত্রাকে বিভিন্নভাবে প্রভাবিত করে। তার ক্রিয়াকলাপ তার পরিবেশ ঘটায় নানা রকম পরিবর্তন। ঘর বাড়ি, অফিস আদালত, রাস্তাঘাট, শহর বন্দর নির্মাণ প্রকৃতি পরিবেশকে বিভিন্নভাবে পরিবর্তিত করে। বনভূমি কেটে তৈরি হয় গ্রাম বা শহরের মতো লোকালয়, খাল বিল, পুকুর ভরাট হয়। মানুষ ও পরিবেশের মধ্যে এই মিথস্ক্রিয়া মানে পারস্পরিক প্রভাব, একটি সম্বন্ধ আছে। সম্বন্ধ মানে আত্মীয়তা আছে। মিথস্ক্রিয়া মানে কিন্তু একজনের কাজের উপর আরেকজনের যে প্রভাব, সেটাও আমরা বিস্তারিত কিন্তু বেসিক আলোচনা করছি। এই সম্বন্ধের মূলে আছে কার্যকরণের খেলা। কার্যকরণের খেলা এটা নিয়েও আমরা আলোচনা করছি। ভূগোলের প্রধান কাজ হলো এই কার্যকরণ উদ্ঘাটন করা। পৃথিবীর পরিবেশ সীমার মধ্যে, খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞা, পরিবেশ সীমার মধ্যে বেঁচে থাকার যে সংগ্রাম চলছে সে সম্পর্কে যুক্তিপূর্ণ আলোচনাটাই হলো ভূগোল। আমরা বেসিক যেহেতু আলোচনা করছি তার মানে কিন্তু বইয়ে তোমরা রিডিং পড়লে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে কোনো কনসেপ্ট আমি আশা করি তোমাদের বাদবে না। পরের স্লাইডে দেখো আমি টাইপ 1 এর এমসিকিউতে চলে আসছি। তার মানে ওই অংশটুকুকে আমরা ধরছি টাইপ 1।
টাইপ 1-এর দেখো প্রথম যে এমসিকিউটা চলে আসছে সেটা হলো ভূগোল শব্দের উৎস কোন ভাষা থেকে এসেছে? গ্রিক, কারণ গ্রিকের বিজ্ঞানী ইরাটোথেনিস প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। তাহলে 1 নম্বর হয়ে গেল। এইবার আমরা আসো 2 নম্বর এমসিকিউতে। টাইপ 1-এর 2 নম্বর এমসিকিউ এ জিওগ্রাফি শব্দের অর্থ কি? জিওগ্রাফি শব্দের অর্থ না, এইখানে এবার টাইপ 1-এর 2 নম্বর এমসিকিউতে চলে আসো। জিও শব্দের অর্থ কি? জিও শব্দের অর্থ ভূমি বা পৃথিবী, আর গ্রাফি শব্দের অর্থ কিন্তু বর্ণনা। তার মানে জিওগ্রাফি মানে কিন্তু পৃথিবীর বর্ণনা। 2 নম্বর এমসিকিউ হয়ে গেল টাইপ 1-এর। এইবার 3 নম্বর স্লাইডে চলে আসো। দেখো 3 নম্বরে কিন্তু আমি কেবলই বলে দিলাম গ্রাফি শব্দের অর্থ কি। গ্রাফি শব্দের অর্থ হলো বর্ণনা। সহজ লাগতেছে কিন্তু একদম, তাই না? লাইক জল। আচ্ছা 3 নম্বর গেল। এইবার আমরা চলে আসো পরের স্লাইডে, মানে 4 নম্বর এমসিকিউতে। জিওগ্রাফি শব্দটি সবার প্রথম কে ব্যবহার করেন? বলো। ভূগোলের জনক কে? বা জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক ভূগোলবিদ ইরাটোথেনিস। এটা নিয়ে কিন্তু আমরা বিস্তারিত অনেক আলোচনা করছি, তাই না? ইরাটোথেনিস। আচ্ছা এইবার আমরা চলে আসো পরের স্লাইডে চলে আসো। ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন কে? আমি বলছি তোমরা মনীষীর সংজ্ঞাগুলো যদি মুখস্থ রাখো তাহলে তোমাদের কাছে একবারে ইজি হয়ে যাবে। মনীষীর সংজ্ঞার ভিতরে আছে ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন কার্ল রিটার। এটা একটু মুখস্থ করতেই হবে, মুখস্থ করা ছাড়া কিন্তু এখানে কোনো উপায় নাই। 6 নম্বর এমসিকিউতে চলে আসো। 6 নম্বর আমাদের এমসিকিউতে বলছে ভূগোলকে প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান বলেছেন কে? ভূগোলকে প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান বলেছেন হামবোল্ট। এটাও তোমাদের মনীষীর সংজ্ঞায় মুখস্থ রাখতে হবে। ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান, এটা তো হয়ে গেল আমাদের। এবার 6 নম্বর এমসিকিউতে আমরা চলে আসছি। 6 নম্বর এমসিকিউতে বলছে ভূগোলকে প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান বলেছেন হামবোল্ট। মনীষীর সংজ্ঞায় এইখানে কিন্তু ছিল, একটু মনীষীর সংজ্ঞাগুলো কষ্ট করে মুখস্থ রাখো। 7 নম্বর এমসিকিউতে চলে আসো। 7 নম্বর এমসিকিউতে বলছে পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনা হলো ভূগোল। এটা কে বলছে বলো? মনে আছে তোমাদের? এটা বলছে ডাডলি স্টাম্প। এগুলো কিন্তু মনে রাখা আসলে একটু কঠিন, একটু কষ্ট করে মুখস্থ রাখো। মনীষীদের সংজ্ঞাগুলো একটু কষ্ট করে মুখস্থ রাখো। 7 নম্বর হয়ে গেল এমসিকিউ। এইবার আমরা চলে আসো 8 নম্বর এমসিকিউতে। 8 নম্বর এমসিকিউতে বলছে ভূগোল হলো পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের সুবিন্যস্ত বর্ণনা। কে বলেছেন? হার্টসন। এটা বলছে কিন্তু হার্টসন। এটাও মনীষীদের সংজ্ঞার অন্তর্ভুক্ত। 9 নম্বর এমসিকিউতে চলে আসো। 9 নম্বর এমসিকিউতে বলছে মানুষের আবাসভূমি, মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকে ভূগোল বলে। এটা বলছে ম্যাকনি। মানে এই সবগুলাই কিন্তু তোমাদের মনীষীদের সংজ্ঞা থেকে এমসিকিউ গুলো আসছে। 10 নম্বর এমসিকিউতে চলে আসো। আমাদের টাইপ 1-এর 10টা এমসিকিউ আমি রাখছি, ওই অংশটুকু 10টা এমসিকিউ রাখছি আমি। শেষ এমসিকিউটা চলে আসো। ভূগোল একদিকে কোন বিজ্ঞান এবং অন্যদিকে কোন বিজ্ঞান? তাহলে এটা কিন্তু আমরা বারবার কয়েকবারই আমরা পড়ছি। ভূগোল একদিকে কিন্তু প্রকৃতির বিজ্ঞান, আবার অন্যদিকে সমাজেরও বিজ্ঞান। প্রকৃতির বিজ্ঞান এবং সমাজের বিজ্ঞান। তাহলে টাইপ 1-এর 10 নম্বর আমাদের এমসিকিউ হয়ে গেল। টাইপ 1-এর এমসিকিউ গুলো হয়ে যাওয়ার পরে আমি টাইপ 1 থেকে একটা সৃজনশীল তোমাদের আমি সমাধান করে দিচ্ছি। টাইপ 1-এর সৃজনশীল প্রশ্নটায় আমি চলে আসি। এখন সৃজনশীল প্রশ্নে তোমরা বলতে পারো যে স্যার আপনি তো বোর্ডে যেগুলো আসছে সেইগুলো থেকে করাইলে ভালো হতো। আসলে বোর্ডে এই টাইপ 1 আমি যতটুকু অংশ রাখছি এখানে অনেকগুলো প্রশ্ন আসছে, কিন্তু এই অনেকগুলো প্রশ্নের ভিতরে আমি একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করছি। আমি যেখানেই চাকরি করছি অধিকাংশ সময় ডিপার্টমেন্ট হেড হিসেবেই জব করছি, যে স্কুল বলো কলেজ বলো সেখানে ডিপার্টমেন্ট হেড হিসেবে জব করার কারণে প্রশ্ন করার দায়িত্বটা আমার ছিল। এখন প্রশ্নের প্যাটার্ন বা ধরন আমি কিন্তু ভালো বুঝি ইনশাল্লাহ, আমার যেটা মনে হয়। বোর্ডের এই টাইপ 1-এর অনেকগুলো প্রশ্ন থেকে আমি একটা প্রশ্ন নিয়ে আসছি, কারণ এই একটা প্রশ্ন যদি তোমরা ভালোভাবে বোঝো আমার মনে হয় তোমাদের এই টাইপ 1-এর সৃজনশীল প্রশ্ন আর বাধার কথা না। তাহলে দেখো এখানে 1 নম্বর প্রশ্নটা এই টাইপ 1-এর আমি যে সৃজনশীল প্রশ্নটা রাখছি, দেখো আমি নিজেই বানাইছি প্রশ্নটা। উদ্দীপকটা আমি লক্ষ্য করি, মানুষ পৃথিবীতে বাস করে এবং এখানেই তার জীবনযাত্রা নির্বাহ করে। পৃথিবীর জলবায়ু আমরা আলোচনা করছি, ভূপ্রকৃতি, উদ্ভিদ, প্রাণী, নদ নদী, সাগর, খনিজ সম্পদ নিয়ে আলোচনা করছি। তার জীবনযাত্রাকে নানাভাবে প্রভাবিত করে। আবার মানুষ ঘরবাড়ি, রাস্তাঘাট, শহর বন্দর নির্মাণের মাধ্যমে পরিবেশকে প্রভাবিত করে। তাহলে এখানে 4টা প্রশ্ন দেখো রাখা হয়েছে, সৃজনশীলের 4টা প্রশ্নই থাকবে। পরিবেশ মানুষের জীবনযাত্রাকে কিভাবে প্রভাবিত করে সংক্ষেপে লেখো। পরিবেশ মানুষের জীবনযাত্রাকে কিভাবে প্রভাবিত করে। 2 নম্বরে খতে আছে মানুষ কিভাবে তার পরিবেশকে পরিবর্তন করে। মানুষ কিন্তু পরিবর্তন করতে পারে, এটা আমরা আলোচনা করছি। মানুষ ও পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। আর ভূগোলের প্রধান কাজ হলো কার্যকরণ উদ্ঘাটন করা।
উক্তিটি কতটা যথাযথ বিশ্লেষণ করো। তাহলে এখানে 4টা প্রশ্ন। আমি প্রথম ক নম্বর প্রশ্ন দেখো, আমি এখানে পয়েন্ট আকারে রাখছি যাতে তোমাদের মুখস্থ করতে বা বুঝতে সুবিধা হয়। পরিবেশ মানুষের জীবনযাত্রাকে কিভাবে প্রভাবিত করে? দেখো, প্রাকৃতিক পরিবেশ সরাসরি মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে। মরুভূমি অঞ্চলে পানি সংকট থাকায় মানুষ যাযাবরের মতো জীবনযাপন করে, কারণ মরুভূমি অঞ্চলে পানি পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। নদী এবং উর্বর সমভূমি এলাকায় কৃষি নির্ভর জীবনযাপন গড়ে ওঠে। আর পাহাড়ি এলাকায় পাহাড় কেটে টেরস চাষ করে। টেরস জিনিসটা কি আমি বলি। টেরস জিনিসটা হলো অনেকটা জুম চাষ, টেরস চাষ, এগুলো একই রকম। এইখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, পাহাড়ি এলাকায় মানুষ পাহাড় কেটে টেরেস চাষ করে। এখন এইটা টেরেস চাষ করে এই জিনিসটা আমি একটু ব্যাখ্যা দিই। মানে পাহাড়ি এলাকায় যারা বাস করে তারা পাহাড়টা কেটে কেটে অনেকটা সিঁড়ির মতো ধাপ তৈরি করে, আর সেখানে তারা চাষাবাদ করে, এইটা বুঝায় টেরেস চাষ বলতে। আচ্ছা, ক নম্বর কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে এইবার আমরা খ নম্বরে আসো, মানুষ কিভাবে তার পরিবেশকে পরিবর্তন করে। পরের স্লাইডে আমরা চলে যাব। আচ্ছা, ক নম্বর আরেকটু কিছু কথা বললে ভালো হয়। অতএব জলবায়ু, ভূমিরূপ, নদী, উদ্ভিদ, প্রাণী ইত্যাদি মানুষের খাদ্যাভ্যাস, বাসস্থান, পোশাক, পেশা, সামাজিক জীবনধারা নির্ধারণ করে। খ নম্বরে আসো, মানুষ কিভাবে তার পরিবেশকে পরিবর্তন করে। মানুষ কিন্তু তার পরিবেশকে পরিবর্তন করে, কিভাবে করে আমরা লক্ষ্য করি। বন কেটে গ্রাম এবং শহর গড়ে তোলে, তাহলে কিন্তু আগের যে অবস্থাটা ছিল সেই অবস্থার পরিবেশটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। নদী ভরাট করে রাস্তা ও বসতি নির্মাণ করে, এখানেও কিন্তু পরিবেশটা পরিবর্তন হবে। খনিজ সম্পদ আহরণ করে শিল্প গড়ে তোলে। বাঁধ, সেতু, বন্দর, সড়ক নির্মাণ করে পরিবেশের প্রাকৃতিক রূপ বদলে দেয়। গ নম্বর প্রশ্নে আসো, মানুষ ও পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে বলছে। গ নম্বরে, মানুষ পরিবেশের উপর নির্ভরশীল, আবার মানুষ ও পরিবেশকে পরিবর্তন করে। মানে মানুষ পরিবেশের উপর নির্ভরশীল, আবার মানুষও কিন্তু পরিবেশকে পরিবর্তন করে। এখানে কিন্তু আমরা দেখছি মানুষ পরিবেশকে পরিবর্তন করতেছে। এখন নির্ভরশীলতা আর পরিবর্তন, আমি এখানে দুটো টপিকস আলাদা করে রাখছি, তোমাদের বুঝতে সহজ হবে। নির্ভরশীলতা, মানুষ কিভাবে পরিবেশের উপর নির্ভরশীল। দেখো, খাদ্য, পানি, খনিজ, জ্বালানি ইত্যাদি মানুষ পরিবেশ থেকেই কিন্তু পায়। আমরা আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য যে চাহিদাগুলো, সেই চাহিদাগুলো কিন্তু আমরা পরিবেশ থেকে সংগ্রহ করি। তার মানে আমরা পরিবেশের উপর নির্ভরশীল। আবার মানুষ কিন্তু পরিবেশকে পরিবর্তনও করে, এখানেই কিন্তু আমরা দেখছি বসতি, শিল্প, প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে মানুষ পরিবেশকে রূপান্তরিত করে বা পরিবর্তন করে। তাই মানুষ ও পরিবেশ একে অপরের সাথে পারস্পরিকভাবে যুক্ত, একে অপরকে প্রভাবিত করে। তোমরা বলতে পারো খ থেকে গ তো ছোট হয়ে গেল, কিন্তু খ থেকে গড় মার্ক তো বেশি। আমি এখানে মূল টপিকসগুলো লিখে রাখছি, তোমরা এইটাকে আরো বর্ধিত করতে পারবা বা আরো বড় করে লিখতে পারো, একটু নিজেরা বানায় বানায় লিখবা। এখানে মূল লাইনগুলো আমি তোমাদের জন্য লিখে দিছি। আমরা ঘ নম্বর সৃজনশীল প্রশ্নে চলে যাব। তাহলে আমাদের টাইপ 1-এর আমি একটাই সৃজনশীল প্রশ্ন রাখছি, এই একটাই তোমরা যদি ভালোভাবে বুঝে পড়ো তাহলে বাকি যতগুলো প্রশ্ন এখান থেকে হোক না কেন, যত ধরনের প্রশ্ন হোক না কেন, তোমরা আশা করি পারবা। ঘ নম্বর প্রশ্নে বলছে ভূগোলের প্রধান কাজ হলো কার্যকরণ উদ্ঘাটন করা। এটা কিন্তু আমরা বেসিকে আলোচনা করছি, তারপর আমি এখানে আলোচনা করি। ভূগোলের মূল লক্ষ্য পৃথিবীর প্রাকৃতিক বৈশিষ্ট্য, পরিবেশ, মানুষের কার্যকলাপের মধ্যে কারণ ও ফলাফলের সম্পর্ক ব্যাখ্যা করা। এখন এইটা আমি একটু ব্যাখ্যা করেই দিচ্ছি। কেন মরুভূমিতে শুষ্ক জীবনযাত্রা গড়ে ওঠে, কেন নদী বিধৌত এলাকায় কৃষি সভ্যতা বিস্তার লাভ করে, কেন নগরায়নের ফলে পরিবেশ দূষণ বাড়ে। নগরায়ন মানে যদি নগর বেশি উন্নত করতে যায় খুব বাজে বাজে কিছু প্রযুক্তি ব্যবহার করা হয় যেটা পরিবেশের জন্য খারাপ প্রভাব পড়ে, তাহলে সেখানে কিন্তু পরিবেশ দূষণ হতে বাধ্য। এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ভূগোল কার্যকরণ উদ্ঘাটন করে, মানে এই কাজের কারণগুলো কি সেটা উদ্ঘাটন করে। তাই উক্তিটি যথাযথ, কারণ ভূগোল শুধু বর্ণনা নয় বরং মানুষ ও পরিবেশের সম্পর্কের কারণ ও ফলাফল বিশ্লেষণই হলো ভূগোলের প্রধান কাজ। একটু শর্টকাটে বা সারসংক্ষেপে আমি একটু দেখো ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, এখানে প্রশ্ন 3 হবে না। তাহলে উপরের আলোচনা থেকে দেখা যায় পরিবেশ মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে, মানুষ ও পরিবেশকে পরিবর্তন করে। এভাবেই মানুষের সঙ্গে পরিবেশের পারস্পরিক একটা সম্পর্ক গড়ে ওঠে। ভূগোল এই সম্পর্কের কার্যকরণ বিশ্লেষণ করে আমাদের সুসংবদ্ধ জ্ঞান দান করে। এই প্রশ্নগুলোর সংক্ষেপে আমি এইভাবে লিখে রাখছি। তোমরা এই সংক্ষিপ্ত এই জিনিসটা একটু মাথার ভিতর যদি ঢুকায় রাখো তাহলে তোমাদের কিন্তু খুবই উপকার হবে। আমি টাইপ 1-এ কিন্তু শেষ করে ফেলছি, টাইপ 1-এর একটাই সৃজনশীল রাখছি, আর টাইপ 1-এর কিন্তু আমি 10টা MCQ রাখছি। আমার কিন্তু প্রথম অধ্যায় আরো 3টা টাইপ আছে, আমি এরপরে টাইপ 2-এ চলে যাচ্ছি। এই অংশে এবার তোমাদের টাইপ 2-এ বিস্তারিত আলোচনা হবে। টাইপ 1-এর কিন্তু আমাদের আলোচনা হয়ে গেছে, এই অংশটুকুর আমি নাম দিলাম টাইপ 2। ঠিক আছে, আমি আগের মতোই MCQ এবং সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেব। আচ্ছা, এই অংশটুকুর দুটো অংশ
ভাগ করা আছে, এটা কিন্তু বইয়ের অংশ, হুবহু বইয়ের অংশ, পরিবেশের ধারণা, কনসেপ্ট অফ এনভায়রনমেন্ট। আরেকটা হলো পরিবেশের উপাদান, উপাদানের ইংরেজি কিন্তু এলিমেন্টস, উপাদান সমূহ, এস এটা কিন্তু প্লুরাল, এলিমেন্টস অফ এনভায়রনমেন্ট। তাহলে পরিবেশের ধারণাটা আমরা একটু দেখি, এখানে পড়ে নিই। মানুষ যেখানেই বাস করুক তাকে ঘিরে একটি পারিপার্শ্বিক অবস্থা বিরাজমান। প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ। নদী, নালা, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, ঘর বাড়ি, রাস্তাঘাট, উদ্ভিদ, প্রাণী, পানি, মাটি, বায়ু নিয়ে গড়ে ওঠে পরিবেশ। কোনো জীবের চারপাশের সকল জীব ও জড় উপাদানের সর্বসম্মত প্রভাব ও সংগঠিত হলো জীবের পরিবেশ। জীববিজ্ঞানী আর্মসের মতে আমাদের কিন্তু পরিবেশ সম্পর্কে দুইজন পরিবেশবিদ দুটো সংজ্ঞা দিছে তোমাদের বইতে। একটা হলো পরিবেশ বিজ্ঞানী আর্মসের মতে জীব সম্প্রদায়ের অবস্থাকে পরিবেশ বলে, আরেকজন কিন্তু পার্ক বলেছেন পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফলকে বোঝায়। স্থান ও কালের পরিবর্তনের সঙ্গে পরিবেশও পরিবর্তিত হয়, যেমন শুরুতে মাটি, পানি, বায়ু, উদ্ভিদ, প্রাণী নিয়েছিল মানুষের পরিবেশ, পরবর্তীতে এর সঙ্গে যোগ হয়েছে মানুষের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক কার্যাবলী, ফলে সৃষ্টি হয়েছে নতুন এক ধরনের পরিবেশ। তার মানে প্রথম দিকে পরিবেশের ধ্যান ধারণাগুলা বা সংজ্ঞাগুলো অল্প পরিসরে ছিল, পরবর্তীতে পরিবেশের সংজ্ঞাটার পরিধিটাও অনেক লম্বা হয়ে গেছে। তাহলে পরিবেশবিদ দুইজনের সংজ্ঞা কিন্তু আমরা আগেও আলোচনা করছি, এখানেও তোমাদের বইতে দেওয়া আছে। এবার পরিবেশের উপাদান মূলত দুই প্রকার, এক হলো জড় উপাদান, আরেকটা হলো জীব উপাদান। মানে জড় উপাদান বলতে যেসব উপাদানের জীবন নাই, আর জীব উপাদান বলতে যেসব উপাদানের জীবন আছে। যাদের জীবন আছে, যারা খাবার খায়, যাদের বৃদ্ধি আছে, জন্ম আছে, মৃত্যু আছে, তাদেরকে বলে জীব। গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, মানুষ ও অন্যান্য প্রাণী হলো জীব, এরা পরিবেশের জীব উপাদান। সোজা কথা, জীবদের নিয়ে গড়া পরিবেশ হলো জীব পরিবেশ। মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, উষ্ণতা, আর্দ্রতা হলো পরিবেশের জড় উপাদান। এই জড় উপাদান নিয়ে গড়া পরিবেশ হলো জড় পরিবেশ। মানে জীব পরিবেশের সহায়ক বা উপযোগী যে উপাদানগুলো জীবদের কাজে লাগে এবং প্রয়োজনে অনেক সময় জীবদের জীবনে খুব সুন্দর প্রভাব বিস্তার করে, সেইগুলো কিন্তু জড় উপাদান বা জড় পরিবেশ। জড় উপাদান থেকে জড় পরিবেশটা আসছে। আচ্ছা, এইবার তাহলে টাইপ 2 এর আমরা এমসিকিউ গুলো সমাধান করে ফেলি। টাইপ 2 এর এমসিকিউ গুলা আমরা দেখি কি কি এমসিকিউ আছে, আমরা লক্ষ্য করি। টাইপ 2 এর প্রথম এমসিকিউটায় বলছে পরিবেশ কিসের সমন্বয়ে গঠিত? কেবল জীব উপাদান না, কেবল জড় উপাদান না, মানুষের সামাজিক কর্মকাণ্ড না, প্রকৃতির সব দান, মানে প্রকৃতিতে যা আছে সবকিছুই কিন্তু নিয়েই পরিবেশের সমন্বয়টা হয়। বা পরিবেশ কিসের সমন্বয় গঠিত? শুধু জীব উপাদানও কিন্তু হবে না, জড় উপাদান নিয়েও কিন্তু হবে না, উভয় উপাদান, মানে প্রকৃতির সকল দান নিয়েই কিন্তু হবে। 11 নম্বর আমাদের হয়ে গেল। এবার আমরা আসি 12 নম্বর এমসিকিউতে বলছে পরিবেশ বিজ্ঞানী আর্মসের মতে, তাহলে পরিবেশ বিজ্ঞানী দুইজনের সংজ্ঞা দেওয়া রয়েছে। পরিবেশ কি মানুষকে ঘিরে থাকা সকল অবস্থা না, এটা কিন্তু মুখস্থ রাখার বিষয়। জীব সম্প্রদায়ের অবস্থা না, স্থান ও কালের অবস্থা। আমরা টাইপ 2 এর 12 নম্বর এমসিকিউতে চলে আসছি। পরিবেশ বিজ্ঞানী আর্মসের মতে পরিবেশটা কি, এটা মুখস্থ থাকার বিষয়, কিন্তু জীব সম্প্রদায়ের অবস্থা হবে, জীব সম্প্রদায়ের অবস্থা। 12 নম্বরটা তোমাদের কিন্তু একটু কষ্ট করে মুখস্থ রাখা লাগবে। আচ্ছা, আমরা 13 নম্বর এমসিকিউতে চলে আসি। 13 নম্বর এমসিকিউতে বলছে পার্কের মতে পরিবেশ হলো কি? পার্কের মতে পরিবেশ হলো জীব সম্প্রদায়ের অবস্থা। এটাও কিন্তু মনীষীদের সংজ্ঞা মুখস্থ রাখার মাধ্যমে পারা যাবে, এছাড়া কিন্তু কোনো ওয়ে নাই, এটা মুখস্থ রাখতে হবে। পার্কের মতে পরিবেশ হলো জীব সম্প্রদায়ের অবস্থা। 13 নম্বর এমসিকিউ আমাদের হয়ে গেল। এবার আমরা 14 নম্বর এমসিকিউটায় চলে আসি। পরিবেশ কিভাবে পরিবর্তিত হয়? পরিবেশ কিভাবে পরিবর্তিত হয়? মানুষের ইচ্ছায়? না, মানুষের ইচ্ছা করলেই তো হবে না, কাজ করতে হবে। স্থান ও কালের পরিবর্তনের সঙ্গে, কেবল প্রাকৃতিক দুর্যোগে, প্রযুক্তির প্রভাবে না, স্থান ও কালের পরিবর্তনের সঙ্গে পরিবেশ কিন্তু পরিবর্তিত হয়। এইটা হবে, খ হবে। এটা কিন্তু নিজের আইকিউ দিয়ে বোঝা যায়। 14 নম্বর হয়ে গেল আমাদের। 15 নম্বরে চলে আসো। 15 নম্বরে আছে প্রাথমিক পর্যায়ে মানুষের পরিবেশ কি নিয়ে গঠিত ছিল? মানে প্রথম দিকে শুধু মানুষের পরিবেশটা কি নিয়ে গঠিত ছিল? মাটি, পানি, বায়ু, উদ্ভিদ ও প্রাণী। হ্যাঁ, এই কয়েকটা উপাদানগুলাই কিন্তু প্রাথমিক পর্যায়ে মানুষের পরিবেশের উপাদান ছিল। পরবর্তীতে যুক্ত হয়েছে সামাজিক, অর্থনৈতিক কার্যাবলী, প্রযুক্তি, সংস্কৃতি, ঘরবাড়ি, রাস্তা, এগুলো পরবর্তীতে যুক্ত হয়েছে। তাহলে ক হবে, প্রাথমিক পর্যায়ে মানুষের পরিবেশ কি নিয়ে গঠিত ছিল?
মাটি, পানি, বায়ু, উদ্ভিদ ও প্রাণী। আচ্ছা, আমাদের 15 নম্বর এমসিকিউ হয়ে গেল। 16 নম্বর এমসিকিউতে চলে আসি। পরবর্তীতে মানুষের পরিবেশের সঙ্গে কি যুক্ত হয়েছিল? প্রথম অবস্থায় তো মাটি, পানি, বায়ু ওগুলা ছিল, পরবর্তীতে মানুষের পরিবেশের সঙ্গে কি যুক্ত হয়েছিল? সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কার্যাবলী। খ হবে কিন্তু, প্রযুক্তি, রাজনৈতিক কর্মকাণ্ড, শুধুমাত্র অর্থনৈতিক কার্যবল না, সবগুলোই যুক্ত হয়েছিল। তার মানে উত্তর হবে খ, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কার্যাবলী। প্রথম অবস্থায় ছিল মাটি, পানি, বায়ু এগুলো, আর পরবর্তীতে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কার্যাবলী যুক্ত হয়েছিল। তাহলে 16 নম্বর গেল। 17 নম্বর কিন্তু খুবই সোজা। পরিবেশের উপাদান কয় প্রকার? আমরা কিন্তু একটু আগেই পড়ে আসছি, পরিবেশের উপাদান 2 প্রকার, জীব উপাদান আর জড় উপাদান। তাহলে পরিবেশের উপাদান 2 প্রকার, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। পরিবেশের উপাদান 2 প্রকার, জীব উপাদান আর জড় উপাদান। 18 নম্বর এমসিকিউতে চলে আসি। জীব উপাদানের অন্তর্ভুক্ত নয় কোনটি? জীব উপাদানের অন্তর্ভুক্ত নয় কোনটি? গাছপালার তো জীবন আছে, জীব উপাদান। মানুষের জীবন আছে, জীব উপাদান। পশু পাখিরও জীবন আছে, কিন্তু পানির জীবন নাই। এখানে পানি জীব উপাদানের অন্তর্ভুক্ত হবে না, এটা জড় উপাদানের ভিতর পড়ে। তাহলে জীব উপাদানের অন্তর্ভুক্ত নয় কোনটি? পানি হবে অ্যান্সার। 19 নম্বর এমসিকিউতে চলে আসি। জড় উপাদানের অন্তর্ভুক্ত কোনটি? জড় উপাদানের অন্তর্ভুক্ত পশু পাখির জীবন আছে, এটা জড় উপাদান না। গাছপালারও জীবন আছে, আলো, পানি, মাটি এইগুলা হলো জড় উপাদান। গাছপালা, মাটি, পানি জড় উপাদানের অন্তর্ভুক্ত কোনটি? গ নম্বর, গাছপালা। জড় উপাদানের অন্তর্ভুক্ত কোনটি? আলো, পানি, মাটি, ক নম্বর। তাহলে টাইপ 2 এর 19 নম্বর এমসিকিউ আমাদের হয়ে গেল। 20 নম্বর এমসিকিউতে চলে আসো। জীব উপাদান দ্বারা গঠিত পরিবেশকে কি বলে? সোজা কিন্তু, জীব উপাদান দ্বারা গঠিত পরিবেশকে জীব পরিবেশ বলে, আর জড় উপাদান দ্বারা গঠিত পরিবেশকে জড় পরিবেশ বলে। তাহলে জীব উপাদান দ্বারা গঠিত পরিবেশকে জীব পরিবেশ বলে। আমাদের টাইপ 2 এর সকল এমসিকিউ আমরা শেষ করে ফেললাম। আচ্ছা, এবার টাইপ 2 এর আমরা সৃজনশীল প্রশ্ন সমাধান করে ফেলি। টাইপ 2 এর আমি সৃজনশীল প্রশ্নে চলে আসি। দেখো, টাইপ 2 এর সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে আমি কি লিখছি? উদ্দীপকে লিখছি, মানুষ যেখানেই বাস করে তাকে ঘিরে নানা উপাদান, যেমন নদী, পাহাড়, বন, ঘরবাড়ি, রাস্তাঘাট, প্রাণী, উদ্ভিদ, মাটি, পানি, বায়ু এগুলোর সমন্বয়ে গড়ে ওঠে পরিবেশ। আর্মসের মতে, পরিবেশ বিজ্ঞানী 2 জনের ভিতর একজনের সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে। জীব সম্প্রদায়ের অবস্থাকে পরিবেশ বলে, এবং পার্ক না, 2 জনের সংজ্ঞাটাই দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময় ও স্থানে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফলই হলো পরিবেশ। মানে 2 জন পরিবেশবিদের সংজ্ঞাও এখানে দিয়ে দিচ্ছে, আর এখানে অল্প করে কিছু কথা বলছে। তাহলে 1 নম্বর হলো পরিবেশ বলতে কি বোঝায়? সৃজনশীল প্রশ্ন। আর্মস ও পার্কের পরিবেশ বিষয়ক মতামতের পার্থক্য লিখো। তাদের ভিতর যে পার্থক্য আছে তাদের মতের, সেটা আলোচনা করতে বলছে। সময় ও স্থানের পরিবর্তনের সঙ্গে পরিবেশ কিভাবে পরিবর্তিত হয় ব্যাখ্যা করো, গ। আর ঘ বলছে পরিবেশ কেবল প্রাকৃতিক উপাদানে সীমাবদ্ধ নয়। না, পরিবেশ প্রাকৃতিক উপাদান না, এছাড়া জড় উপাদানও আছে, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক দিকও এর অন্তর্ভুক্ত। উক্তিটির যৌক্তিকতা বিশ্লেষণ করো। তাহলে ক নম্বর প্রশ্নে আমরা চলে আসি, পরিবেশ বলতে কি বোঝায়? আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়েই কিন্তু পরিবেশ। আমি এখানে একটু মানসম্মত সংজ্ঞাটা দেখো লিখছি। মানুষ বা জীবকে ঘিরে থাকা সকল প্রাকৃতিক ও মানবসৃষ্ট উপাদানের সমন্বয়ে কে পরিবেশ বলে। যেমন নদী, পাহাড়, বন, প্রাণী, উদ্ভিদ, মাটি, পানি, বায়ু, ঘরবাড়ি ইত্যাদি নিয়েই তৈরি হয় আমাদের পরিবেশ। তাহলে আমাদের সৃজনশীল টাইপ 2 এর সৃজনশীল ক নম্বর হয়ে গেল। খতে চলে আসি, আর্মস ও পার্কের মতের পার্থক্যে চলে আসি আমরা। আর্মস কি বলছে? তার মতে পরিবেশটা হলো জীব সম্প্রদায়ের অবস্থা বা অবস্থান। জীব সম্প্রদায় কি অবস্থায় অবস্থান করতেছে সেটাই হলো আর্মসের মতে পরিবেশের সংজ্ঞা। আর পার্কের মতে পরিবেশ হলো স্থান ও কালের নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল। স্থান ও কালের নির্দিষ্ট বিন্দুতে, এই যে স্থান ও কালের একটা নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুতে মানুষ ও অন্যান্য প্রাণী মনে করো অবস্থান করতেছে একটা নির্দিষ্ট অঞ্চল বা এলাকায়। এই জিনিসটাকে ঘিরে যে উপাদানগুলো আছে সেটাই হলো তার পরিবেশ। এইগুলার অবস্থার যোগফলটাই হলো পরিবেশ। তাহলে পার্থক্য আমরা কি লিখতে পারি? আর্মস মূলত জীব সম্প্রদায়কে গুরুত্ব দিয়েছেন, মানে প্রথমজন জীব সম্প্রদায়ের গুরুত্ব দিয়েছেন। আর পার্ক সময় ও স্থানের ভিত্তিতে পরিবেশের পরিবর্তনশীলতাকে গুরুত্ব দিয়েছেন। পার্কের মূল জিনিসটা কিন্তু সময় ও স্থান, এক এক সময় এক এক স্থানে এক এক ধরনের পরিবেশটা পাওয়া যায়। আর আর্মস কিন্তু জীব সম্প্রদায়ের উপর গুরুত্বটা দিয়েছে। জীব সম্প্রদায়
জীব সম্প্রদায়ের উপর পরিবেশের যে প্রভাব সেই বিষয়টা ব্যাখ্যা করছে কিন্তু আর্মস। তাহলে গ নম্বর প্রশ্নে এবার আমরা চলে আসি। খ নম্বর আমাদের হয়ে গেল। গ নম্বরে বলছে সময় ও স্থানের পরিবর্তনের সঙ্গে পরিবেশে কিভাবে পরিবর্তিত হয়। সময়ের সাথে সাথে পরিবেশের ধরন বদলায়। সময় পরিবেশ যদি দূষিত হইতে থাকে তাহলে সময়ের সাথে 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 পরিবেশটাও কিন্তু নেগেটিভ দিকে যাইতে থাকবে, এরকম ভাবে বলা যাইতে পারে। দেখি আমরা এটা একটু ব্যাখ্যা করি। প্রাচীনকালে পরিবেশ কেবল মাটি, পানি, বায়ু, উদ্ভিদ, প্রাণী দ্বারা গঠিত ছিল, একটু আগে আমরা পড়ছি। আর সভ্যতার বিকাশের সাথে সাথে পরিবেশে যুক্ত হয়েছে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক কার্যকলাপ। ফলে নতুন এক ধরনের পরিবেশ সৃষ্টি হয়েছে। তার মানে কিন্তু সময় আর স্থানের সাথে সাথে পরিবেশের ধারণাটা, পরিবেশের সংজ্ঞাটা পরিবর্তন হয়ে গেছে। আর পরিবেশেরও কিন্তু এখন সংজ্ঞাটার বিস্তর পরিধি হয়ে গেছে। প্রথম দিকে শুধু মাটি, পানি, বায়ু, উদ্ভিদ, প্রাণী নিয়েই পরিবেশের সংজ্ঞা দেওয়া হতো, কিন্তু এখন কিন্তু এর সাথে যুক্ত হয়েছে মানুষের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কার্যকলাপ। ঘ নম্বরে চলে আসি। ঘ নম্বরে আমাদের বলছে টাইপ 2 এর ঘ, পরিবেশ কেবল প্রাকৃতিক উপাদানে সীমাবদ্ধ নয়। প্রাকৃতিক উপাদানে কিন্তু সীমাবদ্ধ নয়, এর সাথে জড়িত আছে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক দিকও। এটা আমরা বিশ্লেষণ করব। প্রথম দিকে পরিবেশে কিন্তু ছিল নদী, পাহাড়, বন্য প্রাণী, তারপর মাটি, পানি, বায়ু। কিন্তু মানুষের ক্রিয়াকলাপের মাধ্যমে আরো অনেক কিছু যুক্ত হয়েছে। কি কি যুক্ত হয়েছে? সামাজিক দিকের ভিতর যুক্ত হয়েছে গ্রাম, শহর, প্রতিষ্ঠান, শিক্ষা, এইগুলো কিন্তু যুক্ত হয়েছে। অর্থনৈতিক দিকে যুক্ত হয়েছে শিল্প, বাণিজ্য, কৃষি, প্রযুক্তি ইত্যাদি। আর সাংস্কৃতিক দিকে যুক্ত হয়েছে ধর্ম, ভাষা, শিল্পকলা, জীবনধারা ইত্যাদি। সুতরাং পরিবেশ আর কেবল প্রাকৃতিক সীমায় নেই, বরং সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উপাদানও এর অংশ হয়ে একে পূর্ণাঙ্গ করেছে। তার মানে প্রথম দিকে পরিবেশ সেম আগের মতোই, যে নদী, পাহাড়, বন এইগুলো ছিল। পরবর্তীতে কিন্তু সামাজিক কিছু দিক অন্তর্ভুক্ত হয়েছে, অর্থনৈতিক দিক অন্তর্ভুক্ত হয়েছে, সাংস্কৃতিক দিক অন্তর্ভুক্ত হয়েছে। মানে পরিবেশের বিস্তর পরিধি বাইরে গেছে। আচ্ছা, সংক্ষেপে তাহলে এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলি। পরিবেশ হলো জীব ও জড় উপাদানের সম্মিলিত অবস্থা। আর্মস জীব সম্প্রদায়ের দিকটি গুরুত্ব দিয়েছে, শুধুমাত্র জীব সম্প্রদায়ের দিকটি গুরুত্ব দিয়েছে। আর পার্ক সময় ও স্থানের প্রেক্ষাপটে পরিবেশের সামগ্রিক অবস্থাকে গুরুত্ব দিয়েছে। সময়ের সাথে সাথে পরিবেশের যে প্রকৃতি বদলায় এবং বর্তমানে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিকও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। তাহলে পরিবেশের ধারণা আর পরিবেশের পরিধির ক্ষেত্রে মূলত দুটো জিনিসই আমাদের কিন্তু আলোচনার বিষয় হয়ে দাঁড়াইল। দুইজন মনীষী, একজন হলো তোমার আর্মস আর একজন হলো পার্ক। এই দুইজনের সংজ্ঞা দুটো যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করে নিতে পারো এবং ব্যাখ্যাটা যদি বোঝো, তাহলে টাইপ 2 এর তোমাদের সৃজনশীলে আটকাবে না। আমাদের টাইপ 2 ইনশাল্লাহ হয়ে গেল। আচ্ছা, এইবার আমরা পরের যে অংশটুকু, এই অংশটুকুর আমি নাম দিলাম টাইপ 3। এবার টাইপ 3 এর বইয়ের অংশটুকু আমি পড়ব, তারপরে টাইপ 3 এর এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন সমাধান করব। টাইপ 3 এর আমি সৃজনশীল মাত্র একটা প্রশ্ন দিয়ে শেষ করতে পারবো না, কারণ টাইপ 3টা একটু বড়। এই কারণে আমি টাইপ 3 এ সৃজনশীল প্রশ্ন রাখছি তিনটা সৃজনশীল প্রশ্ন তোমরা যদি ভালোভাবে পড়ো, তাহলে এই অংশ থেকে যেভাবেই সৃজনশীল প্রশ্ন আসুক না কেন, ঘুরাই দিক ফিরাই দিক, তোমাদের আটকাবে না। তাহলে টাইপ 3 এর অংশটুকু হলো ভূগোলের পরিধি। ভূগোলের পরিধি নিয়ে আমরা আলোচনা করি। বিজ্ঞান প্রযুক্তির বিকাশ, নতুন নতুন আবিষ্কার, উদ্ভাবন, চিন্তা ধারণার বিকাশ, সমাজের মূল্যবোধের পরিবর্তন ভূগোলের পরিধিকে অনেক বিস্তৃত করেছে। এখন নানা রকম বিষয়, যেমন ভূমিরূপ বিদ্যা, এটা নিয়ে আমরা আলোচনা করছি, আবহাওয়াবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকাবিদ্যা, প্রাণীবিদ্যা, সমাজবিদ্যা, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি বিষয় ভূগোলের অন্তর্ভুক্ত হয়েছে। আচ্ছা, ভূগোলের শাখায় আমরা চলে আসি। ভূগোলের একটা শাখা হলো প্রাকৃতিক ভূগোল। এই প্রাকৃতিক ভূগোলের ভিতর আরো অনেকগুলো শাখা বা ধাপ আছে। তাহলে প্রাকৃতিক ভূগোল নিয়ে প্রথমে আমরা আলোচনা করি। ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ মানে প্রাকৃতিক পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে, তাকে প্রাকৃতিক ভূগোল বলে। পৃথিবীর ভূমিরূপ, এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, জলবায়ু ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। আমরা জলবায়ু নিয়ে আলোচনা করছি, তারপরে ভূমিরূপ নিয়েও কিন্তু আলোচনা করছি। তাহলে ভূমিরূপ বিদ্যা, এটা নিয়ে কিন্তু আমরা বেসিকে আলোচনা করছি। ভূমিরূপ বিদগণ একটি গ্রহের নগ্নিভবন নিয়েও আলোচনা করছি, ক্ষয়ীভবন নিয়েও আলোচনা করছি, ভূমিরূপের পরিবর্তন সম্পর্কে আলোচনা করে। জলবায়ু বিদ্যা নিয়েও কিন্তু আলোচনা করছি। অল্প সময়ের তাপমাত্রার গড় একটা অবস্থা কিন্তু আবহাওয়া বিদ্যা, আর দীর্ঘ সময় মানে 30 বছরের উপরে আবহাওয়ার যে গড় অবস্থা সেটা কিন্তু জলবায়ু বিদ্যা। পৃথিবীর বায়ুমণ্ডলের দীর্ঘমেয়াদী আবহাওয়ার ধরন এবং এর পরিপ্রেক্ষিতে পৃথিবীর প্রভাব সম্পর্কে আলোচনা করে জলবায়ু বিদ্যা। এবার জীব ভূগোল মানে পৃথিবী পৃষ্ঠের প্রাণী জগৎ এবং উদ্ভিদের বন্টন ও জীব ভূগোল আলোচনা করে, মানে উদ্ভিদ এবং প্রাণী নিয়ে আলোচনা করা হয় জীব ভূগোলে। মৃত্তিকা ভূগোল মানে মাটির গঠন প্রণালী,
নিয়ে আলোচনা করা হয়। মৃত্তিকা ভূগোলবিদগণ অশ্বমণ্ডলের উপরিভাগের অশ্বমণ্ডল নিয়েও কিন্তু আমরা আলোচনা করছি, তোমরা একটু পজ করে টেনে আগে দেখে নাও। অশ্বমণ্ডল সম্পর্কে আমরা বেসিক আলোচনা করছি। মৃত্তিকা ও এর বন্টন সম্পর্কে বিস্তারিত আলোচনা করে, মানে মাটি নিয়ে আলোচনা করা হয়। পৃথিবীর উপরিভাগের ভূমিতে যে মাটি থাকে সেটা নিয়ে মৃত্তিকা ভূগোল আলোচনা করে। পরের স্লাইডে আমরা চলে আসি। পরের স্লাইডে হলো সমুদ্রবিদ্যা। সমুদ্রবিদ্যা, সমুদ্র নিয়ে আলোচনা করা হবে। পৃথিবীর কিন্তু 3/4 সমুদ্র, মানে 4 ভাগের 3 ভাগই সমুদ্র। বিভিন্ন মহাদেশের মধ্যেও সমুদ্র পথ যোগাযোগ, সমুদ্রপৃষ্ঠের উত্থান, মানে ঢেউ উপরে উঠে যাওয়া, উত্থান অবনমন, ঢেউ নিচে নেমে যাওয়া, সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ, লবণাক্ততা নির্ধারণ, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা সমুদ্রবিদ্যার আলোচ্য বিষয়। তার মানে একটা সমুদ্রের ভিতরে কি কি আছে, সেগুলো কিভাবে থাকে, এই সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করা হয় সমুদ্রবিদ্যায়। আরেকটা হলো মানব ভূগোল। মানব ভূগোলের আবার কিছু শাখা প্রশাখা আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে মানব ভূগোলটা কি, দেখো পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশে মানুষ কিভাবে বসবাস করছে, কিভাবে জীবনযাত্রা নির্বাহ করছে, কেন এভাবে জীবনযাত্রা নির্বাহ করছে, তার কার্যকরণ অনুসন্ধান মানব ভূগোলের আলোচ্য বিষয়। এবার মানব ভূগোলের শাখার ভিতরে যখন আমরা চলে আসবো, অর্থনৈতিক ভূগোল। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ যেসব অর্থনৈতিক কাজ করে তা অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়। কৃষিকাজ, পশুপালন, বনজ সম্পদ, খনিজ সম্পদ, ব্যবসা বাণিজ্য পরিচালনা, এইগুলো অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়। জনসংখ্যা ভূগোল, মানে কোনো অঞ্চল বা কোনো এলাকার জনসংখ্যা নিয়ে আলোচনা করা হবে। জনসংখ্যার বৃদ্ধির গতি, প্রকৃতি, তার কার্যকরণ, সামাজিক অর্থনৈতিক জীবনের উপর প্রভাব, জনসংখ্যা ভূগোলের আলোচ্য বিষয়। আঞ্চলিক ভূগোল, মানে কোনো একটা অঞ্চল বা এলাকার অবস্থা, পরিবেশ, আবহাওয়া, জলবায়ু ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে আঞ্চলিক ভূগোলে। আচ্ছা, রাজনৈতিক ভূগোল হলো কোনো রাজনৈতিক বিবর্তন, কোনো অঞ্চল বা এলাকার রাজনৈতিক প্রভাব, রাজনৈতিক বিভাগ, পরিসীমা এবং বিভাগের মধ্যস্থিত ভৌগোলিক বিষয় নিয়ে রাজনৈতিক ভূগোলে আলোচনা করা হয়। সংখ্যাতাত্ত্বিক ভূগোল নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। সংখ্যাতাত্ত্বিক ভূগোল হলো গ্রাফ, মানচিত্র বা তোমার সংখ্যার মাধ্যমে যখন কোনো অবস্থার প্রকাশ করা হয়, সেটা কিন্তু সংখ্যাতাত্ত্বিক ভূগোল। বেসিক থেকে তোমরা সংখ্যাতাত্ত্বিক ভূগোলের বিস্তারিত আলোচনাটা একটু কষ্ট করে দেখে নিও। পরের স্লাইডে আমরা চলে যাই। পরের স্লাইডে বলা হয়েছে পরিবহন ভূগোল। পরিবহন ভূগোল মানে এক স্থান থেকে অন্য জায়গায় যাওয়ার সময় যে পরিবহনগুলো ব্যবহার করা হয়, সেই পরিবহন সম্পর্কে কিন্তু আলোচনা করা হবে। তাহলে পরিবহন ভূগোলে পরিবহন ভূগোলবিদরা সরকারি বেসরকারি যাতায়াত ব্যবস্থা, মানুষ ও পণ্যের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর সম্পর্কে আলোচনা করে। নগর ভূগোল, নগর ভূগোল ভূগোলের এ শাখায় নগরের উৎপত্তি, বিকাশ, নগর ও শহরের শ্রেণীবিভাগ, নগর পরিবেশ, নগরের কেন্দ্রীয় এলাকা, নগরীর বস্তি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। মানে কোনো নগর সম্পর্কে বিস্তারিত আলোচনা পাওয়া যায় নগর ভূগোল সম্পর্কে। এইবার আমরা আসো দুর্যোগ ভূগোল ব্যবস্থাপনা। দুর্যোগের ক্ষয়ক্ষতি, পরিমাণ হ্রাস, দুর্যোগ থেকে পরিবেশ ও সমুদ্রকে রক্ষার কৌশল দুর্যোগ ব্যবস্থাপনার আলোচ্য বিষয়। দুর্যোগের পরবর্তী সময়ে যে ব্যবস্থাপনা নেওয়া হয় এবং দুর্যোগ মুহূর্তে যে ব্যবস্থাপনাগুলো নেওয়া হয়, এগুলোর বিস্তারিত আলোচনা কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনায় থাকে। তাহলে ভূগোলকে যত ভাগে বিভক্ত করা হোক না কেন, সকল ভূগোলের সঙ্গে পরিবেশ অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তার মানে ভূগোলের সাথে কিন্তু পরিবেশ এবং পরিবেশের যে অধিবাসী তারা কিন্তু একেবারে সরাসরি জড়িত। বর্তমানে ভূগোল ও পরিবেশ সম্পৃক্ত করে পড়ানো হয়, ভূগোল আর পরিবেশ একসাথেই পড়ানো হয়। প্রাকৃতিক ও সামাজিক উভয় পরিবেশে ভূগোল বিজ্ঞানের সমান গুরুত্ব বহন করে। খুব সুন্দর একটা কথা। তাহলে আমাদের টাইপ 3-এর বইয়ের অংশটুকু কিন্তু আমাদের হয়ে গেল। এবার টাইপ 3-এর আমরা প্রথমে এমসিকিউগুলো সমাধান করব, তারপর টাইপ 3-এর আমরা সৃজনশীল প্রশ্ন সবগুলো সমাধান করব। টাইপ 3-এর কিন্তু আমি সৃজনশীল প্রশ্ন রাখছি, আমি তোমাদের বললাম 3টা। তাহলে ভূগোলের পরিধি বিস্তৃত বানানটা একটু ভুল আছে, ভূগোলের পরিধি। টাইপ 3-এর আমাদের বইয়ের অংশটুকু আলোচনা শেষ। এবার টাইপ 3-এর আমরা এমসিকিউগুলো সমাধান করব। টাইপ 3-এর 21 নম্বর এমসিকিউতে চলে আসছি। ভূগোলের পরিধি বিস্তৃত হওয়ার প্রধান কারণ কি? বিস্তৃত বানানটা একটু ভুল আছে, সরি ফর প্রিন্ট মিস্টেক। ভূগোলের পরিধি বিস্তৃত হওয়ার প্রধান কারণ মানুষের সংখ্যা বৃদ্ধি না, কৃষি উন্নতি না, নগরায়ন না, বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ। বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের মাধ্যমে কিন্তু পৃথিবীর যে ভূগোলের পরিধি সেটা কিন্তু আসলে অনেক বিস্তৃত হয়ে গেছে বা অনেক বাইরে গেছে। কারণ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমাদের পরিবেশ, আমাদের পৃথিবীর যে অবস্থা সেটা কিন্তু আগের অবস্থা দেখো আর এখন অবস্থা দেখো, আকাশ পাতাল তফাৎ। তাহলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ। আমাদের 22 নম্বর এমসিকিউতে চলে আসি। নিম্নের কোনটি ভূগোলের আলোচ্য বিষয় নয়? ভূমিরূপবিদ্যা আলোচ্য বিষয়, মৃত্তিকাবিদ্যা আলোচ্য বিষয়,
জ্যোতির্বিজ্ঞান এটা আলোচ্য বিষয় না, এটা তো পৃথিবীর বাইরের একটা বিজ্ঞান। মানে জ্যোতির্বিজ্ঞান মানে কিন্তু পৃথিবীর বাইরের একটা বিজ্ঞান। এখন পৃথিবী আর পৃথিবীর অধিবাসীদের নিয়ে যে বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয় সেটা কিন্তু ভূগোলের আলোচ্য বিষয়। তাহলে জ্যোতির্বিজ্ঞান কিন্তু হবে না। জ্যোতির্বিজ্ঞান ওই যে টেলিস্কোপ দিয়ে তোমরা পৃথিবীর বাইরে আমরা গ্রহ নক্ষত্র এগুলো দেখি। তাহলে 22 নম্বরে আমাদের উত্তর হলো গ, জ্যোতির্বিজ্ঞান। আমরা 23 নম্বর এমসিকিউতে চলে আসি। ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত প্রক্রিয়াসমূহ কোন শাখার অন্তর্ভুক্ত? ভৌত মানে কিন্তু প্রাকৃতিক পরিবেশ, ভৌত মানে প্রাকৃতিক পরিবেশ, ও এর মধ্যে কার্যরত প্রক্রিয়াসমূহ কোন শাখার অন্তর্ভুক্ত? তাহলে এটা কিন্তু প্রাকৃতিক ভূগোল, এটা হবে আমাদের প্রাকৃতিক ভূগোল। এখানে লটা মিস্টেক গেছে, কারণ ভৌত পরিবেশ মানেই প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক ভূগোল হবে, এটা হবে প্রাকৃতিক ভূগোল। 23 নম্বর এমসিকিউ আমাদের হয়ে গেল। এইবার আমরা আসো 24 নম্বর এমসিকিউতে চলে যাই। আমরা টাইপ 3 এর 24 নম্বর এমসিকিউ। ভূমিরূপ বিদ্যা কি বিষয় নিয়ে আলোচনা করে? ভূমিরূপ বিদ্যা নগরের উৎপত্তি না, জনসংখ্যা বৃদ্ধি না, ভূমিরূপের মানে ভূমির গঠন ক্ষয় ও পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। হ্যাঁ হ্যাঁ, গ হবে। ভূমিরূপ বিদ্যা ভূমিরূপের গঠন ক্ষয় ও পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। 24 নম্বর হয়ে গেল। এবার আমরা 25 নম্বর এমসিকিউতে চলে আসি। জলবায়ু বিদ্যা কি নিয়ে আলোচনা করে? জলবায়ু কিন্তু তোমাদের মনে থাকার কথা, 30 বছর বা তার বেশি সময়ের আবহাওয়ার যে গড় অবস্থা সেটা জলবায়ু। জলবায়ু বিদ্যা কি নিয়ে আলোচনা করে? সমুদ্রে পৃষ্ঠের উত্থান পতন না, এটা সমুদ্রবিদ্যা। বায়ুমণ্ডলের দীর্ঘমেয়াদী অবস্থার ধরন, হ্যাঁ দীর্ঘমেয়াদী, মানে যেহেতু 30 বছরের উপরে দীর্ঘমেয়াদী, বায়ুমণ্ডলের দীর্ঘমেয়াদী আবহাওয়ার ধরন। খ হবে, 25 এর উত্তর হবে খ। 26 নম্বর এমসিকিউতে আমরা চলে আসি। 26 নম্বর একেবারেই সোজা। জীব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি? জীব ভূগোলের আলোচ্য বিষয় হলো প্রাণী ও উদ্ভিদের বন্টন। জীব ভূগোল মানে যাদের জীবন আছে, প্রাণী ও উদ্ভিদের বন্টন, ক হবে। 27 নম্বর এমসিকিউতে চলে আসো। আমরা টাইপ 3 এ আসি। 27 নম্বর এমসিকিউ। মৃত্তিকা ভূগোল কি নিয়ে আলোচনা করে? মৃত্তিকা ভূগোল তো মাটি, মৃত্তিকা মানে তো মাটি, মাটি ও এর বন্টন নিয়ে আলোচনা করবে। তাহলে ক নম্বর হবে। এটাও সোজা, এটা নিয়েও বিস্তারিত তেমন আলোচনা করার কিছু দেখতেছি না, মাটি ও এর বন্টন নিয়ে আলোচনা করে। 27 হয়ে গেল। আচ্ছা, এইবার আমরা 28 নম্বর এমসিকিউতে চলে আসি। সমুদ্র বিদ্যার আলোচ্য বিষয় কোনটা? মানে সমুদ্র নিয়ে আলোচনা করবে। সমুদ্র পৃষ্ঠের উত্থান পতন, সমুদ্রের লবণাক্ততা, সমুদ্রের সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা। উপরের সবগুলো, হ্যাঁ তিনটাই হবে। তাহলে ঘ নম্বর হবে উপরের সবগুলো। 28 নম্বর হয়ে গেল। 29 নম্বর এমসিকিউতে চলে আসি। মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি? মানব ভূগোল মানে মানুষের ভূগোল। মানব ভূগোলের আলোচ্য বিষয় হলো প্রাকৃতিক ভূপ্রকৃতি না, মানুষের জীবনধারা ও কার্যকরণ। এটা হবে খ, যেহেতু মানব ভূগোল মানে মানুষের ভূগোল, মানুষের জীবনধারা ও কার্যকরণ। খ নম্বর হবে উত্তর। 29 হয়ে গেল। 30 নম্বরে চলে আসো। অর্থনৈতিক ভূগোলের মূল আলোচ্য বিষয় কোনটি? অর্থনৈতিক ভূগোলের মূল আলোচ্য বিষয় রাজনীতি না, রাজনৈতিক ভূগোল আছে, ওটা আলাদা বিষয়। পরিবহন ভূগোলও আছে, পরিবহন ব্যবস্থায় পরিবহন ভূগোল আলোচনা করা হয়। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড, কৃষি, পশু পাখি, বাণিজ্য ইত্যাদি, এইটা হবে। মানুষের অর্থনৈতিক ভূগোল অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করবে। গ নম্বর, সহজ কিন্তু। তাহলে অর্থনৈতিক ভূগোলের মূল আলোচ্য বিষয় হবে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড, কৃষি, পশু পাখি, বাণিজ্য ইত্যাদি। 30 নম্বর এমসিকিউ আমাদের হয়ে গেল। টাইপ 3 এর 30 নম্বর কমপ্লিট। 31 নম্বর এমসিকিউতে আমরা চলে আসি। জনসংখ্যা ভূগোল কি নিয়ে আলোচনা করে? এগুলো সোজা একেবারে। জনসংখ্যার বৃদ্ধি ও এর প্রভাব। নগরের বৃদ্ধি হবে না, সমুদ্র পৃষ্ঠের পরিবর্তনও হবে না, রাজনৈতিক বিভাগের প্রশ্নই আসে না, ওটা রাজনৈতিক ভূগোলের একটা বিষয়। তাহলে ক হবে, জনসংখ্যার বৃদ্ধি ও এর প্রভাব। 31 নম্বর আমাদের হয়ে গেল। আচ্ছা, এবার 32 নম্বর এমসিকিউতে চলে আসি। আঞ্চলিক ভূগোলের আলোচ্য বিষয় মানে কোনো একটা অঞ্চল নিয়ে আলোচনা করবে। অঞ্চল ভেদে ভৌগোলিক বৈশিষ্ট্য, ক নম্বরই হবে, নগরায়ন হবে না। পরিবহন ব্যবস্থা, পরিবহন ভূগোলে আলোচনা করে। রাজনৈতিক সীমারেখা, রাজনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়। তাহলে অঞ্চল ভেদে ভৌগোলিক বৈশিষ্ট্য হলো আঞ্চলিক ভূগোলের আলোচ্য বিষয়। 32 নম্বর হয়ে গেল। 33 নম্বর এমসিকিউতে চলে আসো। রাজনৈতিক ভূগোল কোনটি নিয়ে আলোচনা করে? রাজনীতি নিয়ে আলোচনা করবে। রাজনৈতিক বিভাগ ও পরিসীমা, ক নম্বর হবে। রাজনৈতিক বিভাগ ও পরিসীমা, নগরের বস্তি, প্রাণী বন্টন, মাটির গঠন, এটা মৃত্তিকা ভূগোল, এটা জীব ভূগোল, এটা নগর ভূগোল, এগুলো হবে না। তাহলে 33 নম্বর রাজনৈতিক ভূগোল কোনটি নিয়ে আলোচনা করে? রাজনৈতিক বিভাগ ও পরিসীমা নিয়ে। 33 নম্বর হয়ে গেল। 34 নম্বর এমসিকিউতে চলে আসো। সংখ্যাতাত্ত্বিক ভূগোলের প্রধান কাজ কি? সংখ্যাতাত্ত্বিক ভূগোল নিয়ে আমরা বেসিকে বিস্তারিত আলোচনা করছি। নগরের বিকাশ, প্রমাণার্থ পরীক্ষা ও মডেল ব্যবহার, হ্যাঁ প্রমাণার্থ পরীক্ষা ও মডেল ব্যবহার, বিভিন্ন গ্রাফ ব্যবহার, এটার মাধ্যমে কিন্তু সংখ্যাতাত্ত্বিক ভূগোল উপস্থাপন করা হয়। তাহলে সংখ্যাতাত্ত্বিক ভূগোলের প্রধান কাজ প্রমাণার্থ পরীক্ষা ও মডেল ব্যবহার করা, বিভিন্ন গ্রাফ চিত্রের মাধ্যমে উপস্থাপনা করা। 34 নম্বর হয়ে গেল। 35 নম্বর এমসিকিউতে চলে আসো।
পরিবহন ভূগোলের আলোচ্য বিষয় কি? এগুলো সহজ কিন্তু একেবারে। নগরের উৎপত্তি, না এটা নগর ভূগোল, নগরের উৎপত্তি দুইবার লেখা হয়েছে এখানে, সরি ফর মিস্টেক। মাটির বন্টন, জলবায়ু পরিবর্তন। 35 নম্বর হলো, এখানে হবে পরিবহন ব্যবস্থা ও স্থানান্তর। এটা খটা ভুল, পরিবহন, এটা হবে পরিবহন, এটা লেখা ভুল হয়েছে, পরিবহন ব্যবস্থা ও স্থানান্তর। খ হবে উত্তর, পরিবহন ব্যবস্থা ও স্থানান্তর, এইটা হবে উত্তর। পরিবহন ভূগোল পরিবহনের অবস্থা নিয়ে আলোচনা করে, পরিবহনের অবস্থা নিয়ে আলোচনা করে, ঠিক আছে, পরিবহনের অবস্থা নিয়ে আলোচনা করে। এটা মিস্টেক হয়েছে, প্রিন্ট মিস্টেক, সরি। নগর উৎপত্তি, খ হলো পরিবহনের অবস্থা, মাটির বন্টন, জলবায়ু পরিবর্তন। তাহলে পরিবহন ভূগোলের আলোচ্য বিষয় হবে পরিবহনের অবস্থা, খ হবে। 36 নম্বর এমসিকিউতে চলে আসুন, নগর ভূগোলের অন্তর্ভুক্ত বিষয় কোনটি? নগরের উৎপত্তি ও বিকাশ, নগরের কেন্দ্রীয় এলাকা, নগরের বস্তি, উপরের সবগুলো। তিনটাই নগর নিয়ে আলোচনা করা হয়েছে, তার মানে নগর ভূগোলের অন্তর্ভুক্ত বিষয় হবে উপরের সবগুলো, ঘ। আচ্ছা, নেক্সট আমরা টাইপ 3 এর শেষ এমসিকিউতে আমরা চলে আসছি। 37 নম্বর এমসিকিউতে আমরা চলে আসি, দুর্যোগ ব্যবস্থাপনার আলোচ্য বিষয় কোনটি? দুর্যোগ ব্যবস্থাপনার আলোচ্য বিষয় দুর্যোগ ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস, পরিবেশ সমুদ্র রক্ষার কৌশল, রাজনৈতিক পরিসীমা নির্ধারণ আর নগরের শ্রেণীবিভাগ। তাহলে দুর্যোগ ব্যবস্থাপনা দুর্যোগ নিয়ে আলোচনা করবে, তাহলে ক নম্বর হবে দুর্যোগের ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস। আমাদের টাইপ 3 এর আশা করি সবগুলো এমসিকিউ তোমাদের কাছে সহজ লাগছে, লাইক জল। তোমরা যদি বেসিক আলোচনা বোঝো আর উপরের অংশটুকু বইয়ের থেকে রিডিং পড়ো, তাহলে এই এমসিকিউ গুলো না পারার কোনো কারণ নাই। ভূগোলের একটা বিষয় প্রথম অধ্যায়ে কঠিন লাগতে পারে, সেটা হলো মনীষীর সংজ্ঞাগুলো একটু কষ্ট করে তোমরা মুখস্থ রাখবা। আচ্ছা, টাইপ 3 এর আমরা সৃজনশীল প্রশ্নে চলে আসি। টাইপ 3 এর আমরা সৃজনশীল আমি কিন্তু রাখছি 3টা, তাই না? টাইপ 3 এর আমি 3টা সৃজনশীল প্রশ্ন রাখছি, কারণ অনেক বড় অংশ, এখানে একটা সৃজনশীল দিয়ে তোমরা কভার করতে পারবা না। তাহলে 1 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। 1 নম্বর প্রশ্ন, উদ্দীপকে আমি কি লিখছি? বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের সাথে সাথে ভূগোলের পরিধি বিস্তৃত হয়েছে। এই বানানটা ভুল। এখন ভূমিরূপ বিদ্যা, আবহাওয়াবিদ্যা, মৃত্তিকাবিদ্যা, সমুদ্রবিদ্যা, অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাজনীতি প্রভৃতি ভূগোলের আলোচ্য বিষয়। মানে ভূগোলের আলোচ্য বিষয়টা পরিধি অনেক বাইরে গেছে। ক নম্বর প্রশ্ন, ভূগোলের পরিধি বলতে কি বুঝো? ভূগোলের আওতা বা এরিয়া কতটুকু সেটা বুঝাইছে। ভূগোলকে কেন বহুমাত্রিক বলা হয়? বিজ্ঞান ও প্রযুক্তি কিভাবে ভূগোলের পরিধি বৃদ্ধি করেছে? আর ভূগোল কেবল প্রাকৃতিক নয়, সমাজ বিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞান ও কেন এর অন্তর্ভুক্ত বিশ্লেষণ কর। ক নম্বর উত্তরটা দেখো, ভূগোলের পরিধি বলতে কি বুঝো? ভূগোলের আলোচ্য বিষয় যতদূর বিস্তৃত, মানে যত দূর পর্যন্ত ভূগোলকে নিয়ে আলোচনা করা হয় সেটাই হলো তার পরিধি বা ভূগোলের পরিধি। বর্তমানে প্রাকৃতিক পরিবেশ, ভৌত বৈশিষ্ট্য মানে প্রাকৃতিক বৈশিষ্ট্য ছাড়াও মানব সমাজ, অর্থনীতি, রাজনীতি, পরিবেশগত বিষয় ভূগোলের পরিধির অন্তর্ভুক্ত। ভূগোলকে কেন বহুমাত্রিক বলা হয়? মানে অনেকগুলো মাত্রা কেন ভূগোলের আছে? কারণ ভূগোলের কিন্তু অনেকগুলো শাখা আছে। তাহলে ভূগোলকে কেন বহুমাত্রিক বলা হয়? ভূগোলকে বহুমাত্রিক বলা হয় কারণ এটি প্রাকৃতিক বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি, পরিবেশ বিজ্ঞান সবকিছুর সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ একই সঙ্গে এটি প্রকৃতির বিজ্ঞান আবার সামাজিক বিজ্ঞান। ভূগোলের শাখা প্রশাখা অনেক দূর বিস্তৃত, এই কারণে ভূগোলকে বহুমাত্রিক বলা হয়। তোমরা দুই একটা লাইন বানায় অ্যাড করে দিতে পারো, তাহলে আরো ভালো হবে। আমরা গ নম্বর প্রশ্নে চলে আসব, পরের স্লাইড। গ নম্বর প্রশ্নে আমাদের বলছে উদ্দীপক থেকে, মানে 1 নম্বর প্রশ্নে, বিজ্ঞান ও প্রযুক্তি কিভাবে ভূগোলের পরিধি বৃদ্ধি করছে উদাহরণ সহ আলোচনা করো। বিজ্ঞান ও প্রযুক্তি কিভাবে ভূগোলের পরিধিটা বাড়াইছে সেটা আমরা দেখি। স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন আগে থেকেই পরীক্ষা নিরীক্ষা করা যায়। স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু আমরা আগে থেকে আবহাওয়ার অবস্থাটা বুঝে ফেলতে পারি। জিপিএস, জিআইএস এগুলো কিন্তু ইলেকট্রনিক্স প্রযুক্তি, গবেষণার মাধ্যমে নতুন দিগন্ত আমাদের খুলে দিছে। আধুনিক যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার প্রভাবে মানব ভূগোলের গবেষণা অনেক বৃদ্ধি পাইছে বা সমৃদ্ধ হয়েছে। ফলে ভূগোল কেবল ভৌগোলিক বর্ণনা নয়, বরং বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে আরো বিস্তৃত বা আরো পরিধিটা অনেক বাইরে গেছে। ভূগোলকে গড় পরে এবার আমরা ঘতে চলে আসি। ভূগোলকে কেবল প্রাকৃতিক নয়, সমাজ বিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞানও কেন এর অন্তর্ভুক্ত বিশ্লেষণ করো। প্রথমে ভূগোল শুধু ভৌত পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশ নিয়ে কাজ করলেও বর্তমানে এটি সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, পরিবেশগত কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। মানে ভূগোলের পরিধিটা এখন অনেক বাইরে গেছে। প্রাকৃতিক দিক কি কি নিয়ে আলোচনা করা হয়? ভূমি, জলবায়ু, সমুদ্র, মৃত্তিকা নিয়ে আলোচনা করা হয়তো। সামাজিক দিক জনসংখ্যা, নগরায়ন, সমাজ ব্যবস্থা নিয়ে আলোচনা করা হতো। আর অর্থনৈতিক দিক হলো কৃষি, শিল্প, বাণিজ্য, এইগুলো নিয়ে আলোচনা করা হতো। তাই ভূগোলকে শুধু প্রাকৃতিক নয়, বহুমাত্রিক, সামাজিক, পরিবেশগত বিজ্ঞানও বলা হয়। টাইপ 3 এর 1 নম্বর সৃজনশীল প্রশ্ন আমাদের হয়ে গেল। এবার দেখো আমি আরেকটা সৃজনশীল রাখছি। 2 নম্বর সৃজনশীলটায় আমি চলে যাচ্ছি। 2 নম্বরে আমি রাখছি, দেখো আমি এখানে 3টা রাখছি, কারণ এখানে 3টা রাখার কারণটা টাইপ 3 এর এই অংশটুকু একটু বড়। উদ্দীপকটা আমি পড়ি। ভূগোলের একটি প্রধান শাখা হলো প্রাকৃতিক ভূগোল।
প্রধান শাখাটা কি? প্রাকৃতিক ভূগোল, যেখানে ভূমিরূপ, জলবায়ু, জীবজগৎ, মৃত্তিকা, সমুদ্র ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। অন্যদিকে মানব ভূগোল, এটা ভুল হয়েছে, মানুষের অর্থনৈতিক কার্যক্রম, জনসংখ্যা, নগরায়ন, রাজনীতি, পরিবহন সম্পর্কিত বিষয় এর ভিতর অন্তর্ভুক্ত। তাহলে ক নম্বর প্রাকৃতিক ভূগোল বলতে কি বুঝো? খ নম্বর জীব ভূগোল ও মৃত্তিকা ভূগোলের মধ্যে পার্থক্য। সোজা, মানব ভূগোলের অন্তর্ভুক্ত দুটি শাখার উদাহরণ দাও, ব্যাখ্যা করো। মানব ভূগোলের যে শাখা আছে সেখান থেকে দুটো শাখা ব্যাখ্যা দিতে বলছে উদাহরণ সহকারে। প্রাকৃতিক ও মানব ভূগোল পরস্পর সম্পর্কযুক্ত উক্তিটি যৌক্তিকতা বিশ্লেষণ করো। ঘ। তাহলে ক নম্বর প্রশ্নে আমরা চলে আসি, প্রাকৃতিক ভূগোল বলতে কি বোঝো? প্রাকৃতিক ভূগোল বলতে কি বোঝো? ভৌত পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশ ও এর ভিতরে কার্যরত প্রক্রিয়াগুলোর আলোচনাকে প্রাকৃতিক ভূগোল বলে। মানে প্রকৃতিতে পাওয়া যায় এই জিনিসগুলো নিয়ে যে ভূগোলে আলোচনা করা হয় এটা প্রাকৃতিক ভূগোল, যেমন ভূমিরূপ, জলবায়ু, মৃত্তিকা, সমুদ্র ইত্যাদি। জীব ভূগোল ও মৃত্তিকা ভূগোলের পার্থক্য চলে আসো খতে। জীব ভূগোল হলো প্রাণী আর উদ্ভিদের বন্টন ও বিস্তৃত নিয়ে আলোচনা করা হয়, মানে মূল কথা প্রাণী আর উদ্ভিদ নিয়ে আলোচনা করা হবে। আর মৃত্তিকা ভূগোল কিন্তু মাটির গঠন, বন্টন, বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হবে। তাহলে জীব ভূগোল মূলত জীব আর উদ্ভিদ নিয়ে আলোচনা করা হবে, আর মৃত্তিকা ভূগোল মাটির গঠন, ক্ষয়ে যাওয়া, বৈশিষ্ট্য, বন্টন এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, তাহলে 2 নম্বর প্রশ্নের আমরা গ এবং ঘতে চলে আসি। আচ্ছা, এইবার আমরা গ নম্বর প্রশ্নটা আলোচনা করি। মানব ভূগোলের অন্তর্ভুক্ত দুটি শাখার উদাহরণ দাও। এইটা আসলে লেখায় একটু প্রিন্ট মিস্টেক হয়েছে, আমি এখানে এটা আলোচনা করে দিছি। মানব ভূগোলের ভিতর দুটো ভূগোল নিয়ে আমি আলোচনা করি, একটা হলো অর্থনৈতিক ভূগোল আর একটা হলো জনসংখ্যা ভূগোল। অর্থনৈতিক ভূগোল আর একটা হলো জনসংখ্যা ভূগোল। অর্থনৈতিক ভূগোল আর 2 নম্বর হলো জনসংখ্যা ভূগোল। মানব ভূগোলের যতগুলো শাখা আছে তার ভিতর থেকে তুমি দুটো শাখা উদাহরণ সহ ব্যাখ্যা করে দিবা। তাহলে অর্থনৈতিক ভূগোল জিনিসটা কি? কৃষি, পশুপালন, বাণিজ্য, শিল্প ইত্যাদি যে অর্থনৈতিক কার্যকলাপ মানুষ জীবিকা নির্বাহ করার জন্য করে সেগুলোই তার অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত। মানে অর্থ সংক্রান্ত মানুষের জীবন পরিচালনা করতে যে উপাদানগুলো লাগে সেটা অর্থনৈতিক ভূগোল। আর জনসংখ্যা ভূগোল হলো কোনো অঞ্চল, কোনো এলাকা বা কোনো দেশের জনসংখ্যার বৃদ্ধির হার, হ্রাসের হার, জনসংখ্যার ঘনত্ব, এই বিষয়গুলো নিয়ে যে ভূগোল আলোচনা করে সেটা হলো জনসংখ্যা ভূগোল। তাহলে অর্থনৈতিক ভূগোল আর জনসংখ্যা ভূগোল তোমরা মানব ভূগোলের দুটো ভূগোলের শাখা আর উদাহরণটা নিয়ে আলোচনা করতে পারো। এটা কিন্তু তোমার বেসিক থেকে বলো বা একটু আগে যখন আমরা টাইপ 2 এর স্লাইডটা দেখলাম সেখান থেকেও কিন্তু তোমরা লিখে দিতে পারো। আচ্ছা, আমাদের পরবর্তীতে আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাব। প্রাকৃতিক ও মানব ভূগোল পরস্পর সম্পর্কযুক্ত উক্তিটি ব্যাখ্যা করো। পরিবেশ কেবল প্রাকৃতিক উপাদানে সীমাবদ্ধ নয়, বারবার এই কথাটা বলা হচ্ছে, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক দিকও এর অন্তর্ভুক্ত। প্রথম দিকে পরিবেশ শুধু ছিল প্রাকৃতিক, যেমন নদী, পাহাড়, বন, প্রাণী, মাটি, পানি, বায়ু, কিন্তু মানুষের ক্রিয়াকলাপের মাধ্যমে এর সঙ্গে যুক্ত হয়েছে সামাজিক দিক, গ্রাম, শহর, প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, অর্থনৈতিক দিক, শিল্প, বাণিজ্য, কৃষি, এটা কিন্তু আমরা পড়ছি, সাংস্কৃতিক দিক, ধর্ম, ভাষা, শিল্পকলা, এটাও আমরা পড়ছি। সুতরাং পরিবেশ আর কেবল প্রাকৃতিক সীমায় নাই, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক উপাদানও এর অংশ হয়ে দাঁড়াইছে। তাহলে পরিবেশ জীব ও জড় উপাদানের সম্মিলিত অবস্থা। আচ্ছা, এইবার আমরা প্রশ্ন 2 এর ঘ নম্বরটা নিয়ে আলোচনা করব। আমাদের কিন্তু টাইপ 3 চলতেছে। প্রাকৃতিক ও মানব ভূগোল পরস্পর সম্পর্কযুক্ত উক্তিটি যৌক্তিকতা বিশ্লেষণ করো। এটা আসলে আমাদের এখানে টাইপিং একটু মিস্টেক হয়েছে, আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো, আমি একটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। প্রাকৃতিক ভূগোল মানে প্রকৃতি নিয়ে আলোচনা করা হবে। আমাদের পরিবেশের আশেপাশে যে প্রকৃতিগত বৈশিষ্ট্যর কারণে আমরা খুব সহজভাবে জীবন যাপন করতে পারি, আবার মাঝে মাঝে প্রকৃতির বিরূপ আবহাওয়ার কারণে আমাদের জীবনযাত্রার মানটা নির্বাহ করা অনেক কঠিন হয়ে যায়। এই কারণে প্রকৃতি ভূগোল কিন্তু আমাদের মানব জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আর মানব ভূগোল আমাদের মানুষের জীবনযাত্রার মান, আমাদের মানুষের জীবনযাত্রার উত্থান পতন এবং আমাদের মানুষের জীবন প্রক্রিয়া নিয়ে যে ভূগোলটা আলোচনা করা হয় সেটা কিন্তু মানব ভূগোলের আলোচ্য বিষয়। এখন মানব ভূগোলের উপর অবশ্যই কিন্তু প্রাকৃতিক ভূগোল একটা প্রভাব বিস্তার করবে। মানব ভূগোলের উপর প্রাকৃতিক ভূগোল একটা প্রভাব বিস্তার করবে, কারণ মানুষের উপর প্রকৃতির একটা প্রভাব থাকে। প্রকৃতির আবহাওয়া, প্রকৃতির আশেপাশের অবস্থার কারণে মানুষের আচার আচরণ, মানুষের চলাফেরা অনেক এলাকায় অনেক জায়গায় পরিবর্তন হয়। যে এলাকায় গরম প্রধান সেই এলাকার মানুষের প্রাকৃতিক ভূগোল এবং মানব ভূগোল পরস্পর সম্পর্কযুক্ত। প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক অঙ্গাঅঙ্গিভাবে জড়িত।
মানুষ যেমন ইচ্ছা করলে প্রকৃতি বা প্রাকৃতিক অবস্থা বা পরিবেশটা পরিবর্তন করে দিতে পারে, আবার প্রাকৃতিক পরিবেশটাও মানুষের জীবনযাত্রার উপর একটা মারাত্মক প্রভাব বিস্তার করে। প্রকৃতি যদি গরম হয় বা ঠান্ডা হয়, মানুষের জীবনযাত্রাও সেই আবহাওয়ার সাথে মিলেমিশে সেই রকম ভাবে জীবনযাপন করতে হয়। আবার মানুষ যদি অতিরিক্ত গাছপালা কেটে ফেলে, মানুষ যদি প্রকৃতির সাথে বিরূপ আচরণ করে, তাহলে প্রকৃতিটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাহলে মানুষ আর প্রকৃতির সাথে সম্পর্ক একেবারে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। প্রশ্ন 2 নম্বর আমাদের হয়ে গেল। এই গ আর ঘর পিডিএফ আমি তোমাদের দিয়ে দেবো। আচ্ছা, এইবার আমি প্রশ্ন 3-এ চলে যাব। 3 নম্বর প্রশ্নে দেখো চলে আসছি। 3 নম্বর প্রশ্ন, তার মানে টাইপ 3-এ আমি 3টা সৃজনশীল রাখছি। একটা সৃজনশীলে কভার করা সম্ভব না। টাইপ 1-এ একটা সৃজনশীল, টাইপ 2-এ আরেকটা সৃজনশীল, তো টাইপ 3-এ আমরা 3টা সৃজনশীল রাখছি, কারণ এই অংশটুকু অনেক বড়। উদ্দীপকটা আমি পড়ি। অর্থনৈতিক ভূগোল কৃষি, পশুপালন, বনজ, খনিজ সম্পদ ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। আবার জনসংখ্যা ভূগোল মানুষের সংখ্যা বৃদ্ধি, সামাজিক অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করে। নগর ভূগোল শহর ও নগরের বিকাশ ব্যাখ্যা করে। দুর্যোগ ব্যবস্থাপনা মানুষকে প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা দেওয়ার কৌশল শেখায়। এই উদ্দীপকটুকু দেওয়া রয়েছে। কতে বলছে অর্থনৈতিক ভূগোল বলতে কি বুঝায়, সোজা। জনসংখ্যা ভূগোলের 2টি আলোচ্য বিষয়। গ বলছে নগর ভূগোলের গুরুত্ব ব্যাখ্যা করো, আর ঘ বলছে দুর্যোগ ব্যবস্থাপনাকে ভূগোলের একটি গুরুত্বপূর্ণ শাখা বা যৌক্তিকতা কেন বলা হয় বিশ্লেষণ করো। তাহলে কর উত্তরটা আমি আগে দিই। অর্থনৈতিক ভূগোল বলতে কি বুঝো? মানুষ তার বেঁচে থাকার জন্য প্রয়োজনে কৃষি, পশুপালন, শিল্প, ব্যবসা বাণিজ্য ইত্যাদি যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করে তাকে অর্থনৈতিক ভূগোল বলে। মানে অর্থ সংক্রান্ত যে কার্যকলাপের মাধ্যমে মানুষের জীবনটা সুন্দরভাবে নির্বাহ করা হয় সেটা অর্থনৈতিক ভূগোল। জনসংখ্যা ভূগোলের 2টি আলোচ্য বিষয়। এক, জনসংখ্যা ও বৃদ্ধি ও তার প্রতিকার, আর জনসংখ্যার সামাজিক অর্থনৈতিক জীবনের উপর প্রভাব। দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম জনসংখ্যা ভূগোলের। এবার গ আর ঘ আলোচনা করি। গতে চলে আসি। নগর ভূগোলের গুরুত্ব। নগরের উৎপত্তি, বিকাশ ও শ্রেণীবিন্যাস বোঝা যায়। নগরের ফলে সৃষ্টি হওয়া সমস্যা যেমন বস্তি, যানজট সমস্যা সমাধানে সাহায্য করে। তাই নগর পরিকল্পনা উন্নয়ন কার্যক্রমে নগর ভূগোল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে একটা নগর, শহর বা এলাকা সম্পর্কে বিস্তারিত জানা যায় ওই নগর ভূগোলের মাধ্যমে। সহজ জিনিস, কিন্তু নিজের মতো বানায় লেখা যাবে। ঘ, দুর্যোগ ব্যবস্থাপনা ভূগোলের একটি গুরুত্বপূর্ণ শাখা বলা হয় কেন, যৌক্তিকতা আলোচনা করো। ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যা, ঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে এটি কার্যকর। পরিবেশ সংরক্ষণে সহায়তা করে। মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সঠিক পরিকল্পনা প্রণয়ন করে। আমি দেখছো পয়েন্ট আকারে লিখছি যাতে তোমাদের লিখতে বা মনে রাখতে সুবিধা হয়। তাহলে এই প্রশ্নটার সার সংক্ষেপটা আমি দেখো এখানে লিখে রাখছি, এটা একটু মাথায় রাখো, তাহলে তোমাদের লেখার মানে আরো ইমপ্রুভ হবে। এই কথাগুলো কিছু কিছু জায়গায় ঢুকাই দিতে পারবা। ভূগোলের পরিধি দিন দিন বিস্তৃত হচ্ছে, মানে বেড়ে যাচ্ছে। প্রাকৃতিক ভূগোল, মানব ভূগোল উভয়ই মানুষের জীবন ও পরিবেশের সাথে গভীরভাবে সম্পর্কিত। অর্থনৈতিক, জনসংখ্যা, নগর ব্যবস্থাপনা ভূগোল ভূগোলের গুরুত্বপূর্ণ একটি শাখা যা মানুষকে টেকসই উন্নয়নের পথে বা মজবুত উন্নয়নের পথে এগিয়ে নিতে সাহায্য করে। তাহলে আমাদের এই সৃজনশীলটা হয়ে গেল। এবার আমরা চলে যাব টাইপ 4-এ। টাইপ 4-এ আছে আমাদের হলো পরিবেশের প্রকারভেদ আর পরিবেশ পাঠের গুরুত্ব। টাইপ 4-এ আমরা এমসিকিউ পড়ব এবং সৃজনশীল প্রশ্ন পড়ব। বইয়ের এই অংশটুকুকে আমি রাখছি টাইপ 4। এই টাইপ 4-এর আমরা প্রতিটা লাইন পড়ে আগে ব্যাখ্যা দেখব যে কোথাও কোনো সমস্যা আছে কিনা, তারপরে এই অংশের আমরা এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করে ফেলবো। বইয়ের এই অংশটুকুকে আমি রাখছি টাইপ 4। এটাই কিন্তু প্রথম অধ্যায়ের শেষ অংশ। টাইপ 4-এর আমরা বইয়ের অংশটুকু প্রতিটা লাইন রিডিং পড়বো এবং প্রতিটা লাইনের ভিতর যদি কোথাও কোনো অংশ না বোঝা যায় সেটা আমরা ক্লিয়ার বোঝার চেষ্টা করব। এইগুলা কিন্তু বুঝতে সমস্যার কথা না, কারণ বেসিকে আমি কঠিন কঠিন শব্দগুলো আগেই আলোচনা করে নিছি। তাহলে পরিবেশের প্রকারভেদ। পরিবেশ 2 প্রকার, ভৌত বা প্রাকৃতিক পরিবেশ, আর একটা হলো সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ আর সামাজিক পরিবেশ। তাহলে প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে জৈব, ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলে। এই পরিবেশে থাকে মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, মানুষ ও অন্যান্য ক্ষুদ্র প্রাণী। মানুষ তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ। মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ। মানুষের আচার আচরণ, উৎসব, অনুষ্ঠান, রীতিনীতি, মূল্যবোধ, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি যে পরিবেশ গড়ে ওঠে তা হলো সামাজিক পরিবেশ। তাহলে আমাদের পরিবেশ আমরা বুঝলাম 2 প্রকার, একটা হলো প্রাকৃতিক পরিবেশ আর একটা হলো সামাজিক পরিবেশ। ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ একটা
প্রশ্নের ভিতরই পড়ে যাবে। এটা আমি হুবহু বই থেকেই রাখছি। এটা তোমাদের যদি পারো এটা মুখস্থ করে ফেলো, তোমাদের খুবই কাজে লাগবে। এইটা আমি একটু আলোচনা করতেছি। পৃথিবীর কোনো স্থানের প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে তোমরা জানতে পারবা যদি ভূগোল পাঠ করো। পাহাড়, পর্বত, নদী, সাগর, মালভূমি, সমভূমি, মরুভূমি এদের গঠনের কারণ ও বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবা। পৃথিবীর জন্মলগ্ন থেকে কিভাবে জীবজগতের উদ্ভব হয়েছে সেই বিষয়ে বিজ্ঞানসম্মত ধারণা অর্জন করতে পারবা। পৃথিবীর বিভিন্ন পরিবেশের উদ্ভিদ, প্রাণী ও এদের আচার আচরণ, খাদ্যাভ্যাস, জীবনধারার বৈচিত্র্য সম্পর্কে জানতে পারবা। মানে ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্বটা না একদম অপরিসীম। আমরা পরের স্লাইডে চলে যাব। ভূগোল ও পরিবেশ পাঠের আর কিছু গুরুত্ব আছে। কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন, যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে মানুষের সামাজিক পরিবেশের কি পরিবর্তন হয়েছে এটাও ভূগোল পাঠের মাধ্যমে জানা যায়। প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির কারণ, ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ, ভূ প্রকৃতির অবস্থান, জলবায়ুর ধরন, যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অনুযায়ী ভূমি ব্যবস্থাপনা, এইগুলো ভূগোল পাঠের মাধ্যমে জানা যায়। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি এই সম্পর্কে কিন্তু আমরা বেসিকে আলোচনা করছি। গ্রিন হাউস প্রক্রিয়া ও এর প্রভাব সম্পর্কে আমরা বেসিকে আলোচনা করছি। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, সহজ বিষয়। সমুদ্র ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা, এই বিষয়টাও কিন্তু ভূগোল পাঠের মাধ্যমে আমরা জানতে পারবো। তাহলে আমরা টাইপ 4-এর বেসিক বিষয়টা বই থেকে হুবহু আমরা পড়ে নিলাম। এবার আমরা প্রথমে টাইপ 4-এর এবার আমরা এমসিকিউ গুলো সমাধান করব। টাইপ 4-এর 38 নম্বর এমসিকিউতে বলছে পরিবেশ কত প্রকার। একেবারে সোজা। পরিবেশ আমাদের দুই প্রকার, প্রাকৃতিক পরিবেশ আর সামাজিক পরিবেশ। এটা কিন্তু বইয়ের প্রথমেই লেখা ছিল। 39 নম্বর এমসিকিউতে চলে আসো। ভৌত বা প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত কোনটি? ভৌত বা প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত কোনটি? ভৌত বা প্রাকৃতিক পরিবেশ, উৎসব অনুষ্ঠান, এটা সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত। অর্থনীতি, এটাও সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত। অর্থনীতি দুইবার দিছে। ভৌত বা প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত হলো নদী, সাগর, পাহাড়। নদী, সাগর, পাহাড় হবে, এখানে হবে নদী, সাগর, পাহাড়। প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত হলো নদী, সাগর, পাহাড়। নদী, সাগর, এটা প্রিন্ট মিস্টেক হয়েছে, নদী, সাগর, পাহাড়। তাহলে গ হবে। ভৌত বা প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত কোনটি? উৎসব অনুষ্ঠান হবে না, অর্থনীতি হবে না, এগুলো সামাজিক পরিবেশ। শিক্ষাও সামাজিক পরিবেশ। নদী, সাগর, পাহাড়, গ নম্বর হবে। 40 নম্বরে চলে আসো। টাইপ 4-এর 40 নম্বর, সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত কোনটি? সামাজিক পরিবেশ, মাটি ও পানি, এটা প্রাকৃতিক পরিবেশ। পশু পাখি, প্রাকৃতিক পরিবেশ। শিক্ষা, মূল্যবোধ, রাজনীতি, হ্যাঁ এটা গ নম্বর হবে। সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত কোনটি? শিক্ষা, মূল্যবোধ, রাজনীতি, গ। এটার উত্তর হবে গ। 41 নম্বর এমসিকিউতে চলে আসো। 41 নম্বর এমসিকিউতে কি বলছে? ভৌত ও প্রাকৃতিক পরিবেশে জীব উপাদানের উদাহরণ কোনটি? জীব উপাদানের উদাহরণ কোনটি দেখি। মাটি তো জড় উপাদান, বায়ু জড় উপাদান, আলো জড় উপাদান, গাছপালার জীবন আছে, তার মানে গাছপালা হলো জীব উপাদান, ঘ। 41 হয়ে গেল। আচ্ছা, এইবার আমরা 42 নম্বর এমসিকিউতে চলে আসো। আমি মনে হয় একটু দ্রুত তোমাদের শেষ করে দিচ্ছি, তাই না? ক্লাসটা যদি অনেক বড় হয় তাহলে না বোরিং জিনিসটা কাজ করে। এই কারণে এমসিকিউ গুলো তো তোমরা বেসিক আলোচনা বা উপরের স্লাইডের আলোচনা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে এমসিকিউ গুলো কিন্তু তোমরা আমার আগেই পেরে যাবার কথা। 42 নম্বরটা লক্ষ্য করো। 42 নম্বরে আছে মানুষের তৈরি পরিবেশ কোনটি? মানুষের তৈরি পরিবেশ কোনটি? সামাজিক পরিবেশ। ভৌত পরিবেশ মানে তো প্রাকৃতিক পরিবেশ, ভৌত পরিবেশও যা প্রাকৃতিক পরিবেশও তাই, জীব পরিবেশ না। মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ, ক। 42 নম্বর হয়ে গেল। 43 নম্বর এমসিকিউতে চলে আসো। ভূগোল ও পরিবেশ অধ্যয়নের মাধ্যমে আমরা কি জানতে পারি? কেবল সামাজিক পরিবেশ না, শুধু সামাজিক পরিবেশ তো জানবো না, কেবল প্রাকৃতিক পরিবেশ না, কোনো স্থানের প্রকৃতি ও পরিবেশ, কোনো স্থানের প্রকৃতি ও পরিবেশ, হ্যাঁ এইটা হবে, গ নম্বর হবে। 43 নম্বর হবে গ, কোনো স্থানের প্রকৃতি ও পরিবেশ, গ। 43 হবে গ। 44 নম্বরে চলে আসো। 44 নম্বরে বলছে পাহাড়, পর্বত, নদী, সাগর, মরুভূমির বৈশিষ্ট্য জানা যায় কোন পাঠ থেকে? পাহাড়, পর্বত, নদী, সাগর, মরুভূমির বৈশিষ্ট্য জানা যায় কোন পাঠ থেকে? সমাজ বিজ্ঞান ভূগোল ও পরিবেশ পাঠ থেকে। ভূগোল ও পরিবেশে এই বিষয়গুলো বিস্তারিত আছে। পাহাড়, পর্বত, নদী, সাগর, মরুভূমির সকল বিষয় ভূগোল ও পরিবেশের পাঠ থেকে তুমি খুব সহজেই জানতে পারবা। 44 নম্বর হয়ে গেল। এইবার আমাদের টাইপ 4-এর 45 নম্বর এমসিকিউতে চলে আসো। জীব জগতের উদ্ভব সম্পর্কে বিজ্ঞানসম্মত ধারণা দেয় কোন পাঠ? জীব জগতের উদ্ভব, জীববিজ্ঞান, হ্যাঁ জীবজগৎ সম্পর্কে আলোচনা করা হবে জীববিজ্ঞান। পরেরগুলো আর দেখার দরকারই নাই। জীববিজ্ঞান, জীববিজ্ঞান আলোচনা করা হবে জীব জগৎ সম্পর্কে। বায়োলজি, সায়েন্সে যারা বায়োলজি পড়ো তারা এটা ভালো জানতে পারবা। 45 নম্বর হয়ে গেল। এবার আমরা 46 নম্বর এমসিকিউতে চলে আসি। এবার আমরা টাইপ 4-এর 46 নম্বরে চলে আসি। কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি কোন পরিবেশে পরিবর্তন আনে? ভৌত মানে প্রাকৃতিক পরিবেশ, খ হলো জীব পরিবেশ, সামাজিক পরিবেশ, আর হলো প্রাকৃতিক পরিবেশ।
তাহলে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন, যোগাযোগ, এটা ভৌত পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের সাথে কিন্তু এর সম্পর্ক না। জীব পরিবেশের সাথে এর সম্পর্ক না। সামাজিক পরিবেশ, সামাজিক পরিবেশের এইগুলো কিন্তু উপাদান। কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন, যোগাযোগ, এগুলো কিন্তু সমাজের অন্তর্ভুক্ত, সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত। তাহলে এটার হবে গ। 46 নম্বর হয়ে গেল আমাদের। এবার আসো 47 নম্বরে। 47 নম্বরে বলছে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির কারণ, ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ জানা যায় কোন বিষয়ের মাধ্যমে? ভূগোল ও পরিবেশের মাধ্যমে জানা যাবে। এখানে ইতিহাস, জীববিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান এগুলো হবেই না, ভূগোল ও পরিবেশের মাধ্যমে জানা যাবে। প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগ ব্যবস্থাপনা, এটা ভূগোলের অন্তর্ভুক্ত একটা বিষয়, ভূগোল ও পরিবেশ সম্পর্কে জানা যাবে। তাহলে 47 হয়ে গেল। এইবার আমরা 48-এ চলে আসি, টাইপ 4-এর 48। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি ও গ্রিন হাউস প্রক্রিয়া নিয়ে আলোচনা করে কোন বিষয়? এটাও কিন্তু সহজ, ভূগোল ও পরিবেশ। ভূগোল ও পরিবেশে কিন্তু এই বিষয়গুলো নিয়ে খুব বিস্তারিত আলোচনা করে। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, গ্রিন হাউস প্রক্রিয়া, এগুলো নিয়ে খুব বিস্তারিত আলোচনা করে। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, এটা নিয়ে কিন্তু আমরা বেসিকে আলোচনা করছি। গ্রিন হাউস প্রতিক্রিয়া কি, এটা নিয়েও আমাদের আলোচনা হয়ে গেছে। টাইপ 4-এর 49 নম্বর এমসিকিউতে আসছো। আমি 50টা এমসিকিউ রাখছি 4টা টাইপে। আচ্ছা, 49 নম্বর এমসিকিউতে বলছে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে মানুষ কি অর্জন করে? রাজনৈতিক উন্নয়ন তো করতে পারবে না, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করে। অর্থনীতির আগে যদি তার দুর্বল অবস্থা থাকে সেটা সমৃদ্ধি হয় বা বৃদ্ধি পায়। তাহলে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে মানুষের কি অর্জন হয়? অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন হয়। আমাদের শেষ এমসিকিউতে আমরা চলে আসবো এখন। টাইপ 4-এর 50 নম্বর, হাফ সেঞ্চুরি করে ফেলবো আমরা। 50 নম্বর এমসিকিউতে চলে আসে সমুদ্র ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা কোন পাঠের অন্তর্ভুক্ত? ভূগোল ও পরিবেশ পাঠের অন্তর্ভুক্ত। সমুদ্র বিদ্যা নিয়ে আলোচনা করা হয়। সমুদ্র ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা কোন পাঠের অন্তর্ভুক্ত? এটা হলো ভূগোল ও পরিবেশের অন্তর্ভুক্ত একটা বিষয়। সমুদ্র বিদ্যায় এই জিনিসগুলো আলোচনা করা হয়। তাহলে টাইপ 4-এর 50 নম্বর উত্তর হবে গ, ভূগোল ও পরিবেশ। আমাদের এমসিকিউ হয়ে গেল টাইপ 4-এর। এবার আমরা টাইপ 4-এর সৃজনশীল প্রশ্নে আসবো। টাইপ 4-এ আমি দুটো সৃজনশীল প্রশ্ন রাখছি। টাইপ 4টাও একটু বড়, এই কারণে আমি টাইপ 4-এ দুটো সৃজনশীল প্রশ্ন রাখছি। প্রথম সৃজনশীল প্রশ্নটা দেখো, উদ্দীপকটা আমি পড়ি, তারপরের আরেকটা সৃজনশীল রাখছি, সেটাও আমি ব্যাখ্যা করে দিচ্ছি। পরিবেশ দুই প্রকার, ভৌত পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ। মানে দুই প্রকার পরিবেশ, একটা প্রাকৃতিক পরিবেশ আর একটা সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ মাটি, পানি, বায়ু, পাহাড়, নদী, সাগর, আলো, উদ্ভিদ ও প্রাণী অন্তর্ভুক্ত। অন্যদিকে মানুষের তৈরি আচার আচরণ, উৎসব, অনুষ্ঠান, শিক্ষা, মূল্যবোধ, অর্থনীতি, রাজনীতি নিয়েই হলো সামাজিক পরিবেশ। আচ্ছা, তাহলে 1 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক পরিবেশ বলতে কি বুঝো? সোজা, সামাজিক পরিবেশের দুটি উপাদান লেখো। খ, গতে বলছে প্রাকৃতিক পরিবেশ মানুষের জীবনধারা কিভাবে প্রভাব ফেলে। মানুষ যেমন প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল, তেমনি সামাজিক পরিবেশও তার জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উক্তিটির যৌক্তিকতা বিশ্লেষণ করো। ঘ, তাহলে 1 নম্বর উত্তরে চলে আসো। প্রাকৃতিক পরিবেশ বলতে কি বোঝায়? প্রকৃতির জীব ও জড় উপাদান যেমন মাটি, পানি, বায়ু, পাহাড়, নদী, সাগর, উদ্ভিদ ও প্রাণী নিয়ে গঠিত পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ বলে। মানে প্রকৃতির যে উপাদান আছে, এই উপাদানগুলো নিয়ে যে পরিবেশটা গঠিত হয় সেটাই হলো প্রাকৃতিক পরিবেশ। ক নম্বর হয়ে গেল। এবার আমরা খতে চলে আসো। বাকি 3টা সৃজনশীল আমি এই স্লাইডে দেখো কভার করে দিছি। সামাজিক পরিবেশের দুটি উপাদান, সামাজিক পরিবেশের দুটো উপাদান দেখো আমি রাখছি। মানুষের শিক্ষা ব্যবস্থা, এটা সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত। আর অর্থনীতি ও রাজনীতি, এটাও সামাজিক পরিবেশের দুটো উপাদান। আচ্ছা, প্রাকৃতিক পরিবেশ মানুষের জীবনধারায় প্রভাব ফেলে, এটা ব্যাখ্যা করো। নদী উর্বর ভূমি কৃষিভিত্তিক জীবন গড়ে তোলে। মানে নদী উর্বর ভূমি, এটা ভুল হলো, এখানে নদী হবে না। প্রাকৃতিক পরিবেশ মানুষের জীবনধারায় প্রভাব ফেলে, এটা একটু আলোচনা করি। উর্বর ভূমি কৃষিভিত্তিক জীবন গড়ে তোলে। যদি ভূমিটা উর্বর হয় তাহলে সেখানে কৃষিকাজ ভালো হয়, আর সেখানে জীবন প্রবাহটা কৃষির উপর নির্ভরশীল হয়ে যায়। পাহাড়ি এলাকায় কোনো মানুষ জুম চাষ করে। জুম চাষ কিন্তু ধান চাষ বা পাট চাষের মতো না। অনেকেই এখনো জুম চাষটাই বোঝে না। জুম চাষটা হলো কোনো পাহাড়ি এলাকায় আগুন জ্বালায় বা আগাছা পরিষ্কার করে যখন অন্য কোনো কিছু চাষ করা হয়, সেটা কিন্তু জুম চাষ। জুম বলে কিন্তু কোনো খাদ্যশস্য বা ফসল আলাদাভাবে বোঝায় না। মরুভূমিতে মানুষ যাযাবর জীবনযাপন করে। প্রাকৃতিক পরিবেশের উপর তার মানে কিন্তু মানুষের জীবনযাত্রার একটা প্রভাব অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। ঘ নম্বর দেখো, যৌক্তিকতা বিশ্লেষণ করো। আগের প্রশ্নটার আমরা যৌক্তিকতা বিশ্লেষণ করি, উপরের যে সৃজনশীল ছিল সেটা যৌক্তিকতা বিশ্লেষণ করি। মানুষ খাদ্য, পানি, আশ্রয় প্রাকৃতিক পরিবেশ থেকে সংগ্রহ করে। খাদ্য, পানি মানে মৌলিক চাহিদাগুলো প্রাকৃতিক পরিবেশ থেকে সংগ্রহ করে। একই সঙ্গে শিক্ষা, রীতিনীতি, উৎসব, অর্থনৈতিক কার্যক্রম সামাজিক পরিবেশ নির্ধারণ করে। তাই মানুষের জীবন গঠনে প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ সমানভাবে অপরিহার্য। আমাদের জীবনে যেমন প্রাকৃতিক পরিবেশটাও খুবই গুরুত্বপূর্ণ, আবার সামাজিক পরিবেশটাও গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক পরিবেশ আবার সামাজিক পরিবেশের যখন সমন্বয় সাধন হয়,
তখন আমাদের জীবনযাত্রার মান এবং জীবন প্রবাহটা আরো সুন্দর হয়ে যায়। এখানে একটা জিনিস আমি তোমাদের একটু বলি, আমাদের দেখো আমাদের পড়ালেখার কারিকুলামে সায়েন্স, কমার্স, আর্টস এবং ভোকেশনাল, আমি কিন্তু চারটাকেই গুরুত্ব দেব, কোনোটা কিন্তু ফেলনা না। সায়েন্স যেমন বিজ্ঞান, গবেষণালব্ধ জ্ঞান, এই পৃথিবী সম্পর্কে জানতে গেলে এবং পৃথিবীর ইতিহাস সম্পর্কে জানতে গেলে তোমার মানবিক বা আর্টসের বিষয়গুলো কিন্তু পড়তে হবে বা অধ্যয়ন করতে হবে। আর মানুষের জীবনযাত্রার মান যদি উন্নত করতে হয়, অর্থনৈতিক সমৃদ্ধি আনতে হয়, তাহলে ব্যবসার কোনো বিকল্প নেই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ব্যবসা করার দিকে বারবার ইঙ্গিত দিচ্ছেন। তাহলে বিজ্ঞানলব্ধ জ্ঞান, সায়েন্স জানতে হবে আমাদের, কমার্সের বিকল্প নাই, ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক উন্নয়নের জন্য কমার্সের বিকল্প নাই। আর্টস পৃথিবী সম্পর্কে জানতে গেলে, পৃথিবীর অধিবাসীদের সম্পর্কে জানতে গেলে, পৃথিবীর ইতিহাস সম্পর্কে জানতে গেলে আর্টস বা মানবিক বিষয়েও আমাদের জ্ঞান লাভ করতে হবে। আরেকটা হলো কিন্তু ভোকেশনাল কারিগরি শিক্ষা। আমাদের দেশে আসলে কারিগরি শিক্ষাটা কারিগরি শিক্ষার মতো হয় না। অধিকাংশ ভোকেশনাল যে স্কুলগুলো আছে, ভোকেশনাল পলিটেকনিক, আমাদের যে কলেজগুলো আছে, সেখানে কিন্তু প্র্যাকটিক্যালের জন্য যে ইকুইপমেন্টগুলো দরকার, আমাদের কিন্তু এই বিষয়ে অনেক স্বল্পতা আছে। এখন সরকার যদি এই ভোকেশনাল শিক্ষার উপর গুরুত্ব দেয়, তাহলে দেশটা কিন্তু অনেক দ্রুত উন্নয়নশীলের দিকে থেকে উন্নত দিকে চলে যাবে। ভোকেশনালের দিকে যদি সরকার গুরুত্ব দেয়, ভোকেশনাল শিক্ষার উপর যদি সরকার গুরুত্ব দেয়, তাহলে আমাদের দেশটা কিন্তু খুব দ্রুত উন্নত হয়ে যাবে। কারণ কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই। হাতে কলমের শিক্ষা, কারিগরি শিক্ষা, যেটা বাস্তব জীবনে যখন আমি কাজে বা আমি যখন কোনো কর্মপ্রতিষ্ঠান বা আমি যখন আমার জীবনটা কোনো কাজের ভিতর শুরু করব, তখন কিন্তু আমার হাতে কলমের শিক্ষাটাই কাজে লাগবে। তুমি ক্লাস 9-এ পড়ো বা 10-এ পড়ো, তুমি দেখো তুমি তোমার জীবনে যা মুখস্থ করছো এই পর্যন্ত, সেই জিনিসগুলো কিন্তু তোমার এখন কাজে লাগতেছে না। কিন্তু যে জিনিসটা তোমার মনে আছে বা মাথায় আছে, সেই জিনিসটাই কিন্তু তোমার বাস্তব জীবনে কাজে লাগতেছে। শিক্ষার মূল উদ্দেশ্য কিন্তু বাস্তব জীবনে প্রতিফলন করা। তাহলে সায়েন্স, কমার্স, আর্টস এবং ভোকেশনাল চারটা বিষয়েরই কিন্তু সমান গুরুত্ব আমি বলবো বহন করে। এই জন্য কেউ কাউরে ছোট না করাটাই উচিত হবে। আচ্ছা, আমাদের টাইপ 4-এর আমরা দুটো সৃজনশীল রাখছি, আরেকটা সৃজনশীল দিয়ে আমরা ভূগোলের প্রথম অধ্যায়ের আলোচনা আমি শেষ করে দেব। তাহলে টাইপ 2-এর উদ্দীপকটা আমি একটু পড়ি। ভূগোল ও পরিবেশ পাঠের মাধ্যমে, এটা ভূগোল ও পরিবেশ পাঠের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব নিয়ে সৃজনশীলটা। পৃথিবীর ভূপ্রকৃতি, জলবায়ু, উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্য জানা যায়। কৃষি, শিল্প, বাণিজ্য, পরিবহন, প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন, সম্পদ ব্যবস্থাপনা, গ্রিন হাউস প্রভাব, অর্থনৈতিক সমৃদ্ধি সম্পর্কেও ধারণা পাওয়া যায়। মানে ওইখান থেকে কিছু অংশ আমি তুলে দিছি। এখানে ক নম্বর বলছে, ভূগোল পাঠ করলে কি জানা যায়? পরিবেশ পাঠে প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে কি শেখা যায়? ভূগোল ও পরিবেশ পাঠ অর্থনৈতিক উন্নয়নে কিভাবে সহায়ক? ভূগোল ও পরিবেশ পাঠ বর্তমান বিশ্বে অপরিহার্য, উক্তিটির যৌক্তিকতা বিশ্লেষণ করো। তাহলে ক নম্বর চলে আসো, ভূগোল পাঠ করলে কি জানা যায়? ভূগোল পাঠের মাধ্যমে পৃথিবীর স্থান, প্রকৃতি, জলবায়ু ও পরিবেশ সম্পর্কে জানা যায়। পৃথিবী এবং পৃথিবীর অধিবাসীদের সম্পর্কে বিস্তারিত জানা যায় ভূগোল পাঠের মাধ্যমে। প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে কি শেখায়? এইটা দেখো, দেখো, দুর্যোগ পাঠে প্রাকৃতিক দুর্যোগের কারণ, ক্ষয়ক্ষতি, নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে জানা যায়। এতে মানুষ দুর্যোগ মোকাবেলায় আগে থেকেই প্রস্তুত হতে পারে। আমি যদি জানি কালকে আমার প্রচণ্ড সমুদ্র বন্দরে ঝড় আসবে, তাহলে কিন্তু আমার নদী বন্দর বা সমুদ্র বন্দরের জাহাজগুলা বা নৌকাগুলো আমি তীরের দিকে নিয়ে আসবো। প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে যদি আগে থেকে জানা যায়, তাহলে এইখানে জানমাল বা প্রাকৃতিক সম্পদ বলো, আমাদের নিজের যে সম্পদগুলো আছে, ব্যক্তিগত সম্পদ, সেগুলো অনেকাংশে ক্ষয়ক্ষতি দূর করা যাবে। পরের স্লাইডে আমরা চলে আসি। পরের স্লাইড, লাস্ট স্লাইড, আমাদের ভূগোল ও পরিবেশের প্রথম অধ্যায়ের আলোচনা টাইপ 4-এর শেষ অংশটুকু দেখো, আমি চলে আসছি। অর্থনৈতিক উন্নয়ন সহায়ক ভূমিকা, এটা নিয়ে একটু আলোচনা করি। প্রাকৃতিক সম্পদ ব্যবহারের সঠিক ধারণা দেয়। প্রাকৃতিক সম্পদ ব্যবহারটা কিভাবে করতে হবে, কতটুকু করলে ভালো হবে, আর প্রাকৃতিক সম্পদটা কোথা থেকে ব্যবহার করা যাবে, কোথায় পাওয়া যাবে, এটা প্রাকৃতিক সম্পদ ব্যবহারের আসলে সঠিক ধারণা দেয়। কৃষি, শিল্প, বাণিজ্যের উন্নত পরিকল্পনা সাহায্য করে। আমি পয়েন্ট আকারে লিখছি যাতে তোমাদের মনে থাকে। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করার কৌশল শেখায়। দেখো, 3টা পয়েন্ট দিছি, 1টা 2টা 3টা পয়েন্ট দিয়ে তোমরা পয়েন্ট আকারে পড়বে, তোমাদের মনে থাকবে। যৌক্তিকতা বিশ্লেষণ, ঘ নম্বর। ভূগোল ও পরিবেশ পাঠ ছাড়া জলবায়ু পরিবর্তন, জলবায়ু দীর্ঘমেয়াদী আবহাওয়ার অবস্থা, গ্লোবাল ওয়ার্মিং, সম্পদ ব্যবস্থাপনা। গ্লোবাল ওয়ার্মিং মানে কিন্তু বিশ্বায়নের যে খারাপ প্রভাব আছে তার সতর্ক বার্তা
বার্তা। সম্পদ ব্যবস্থাপনা, দুর্যোগ প্রতিরোধ ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। বর্তমান পৃথিবীতে এগুলো মানুষের টিকে থাকার জন্য অপরিহার্য, তাই উক্তিটি সম্পূর্ণ যৌক্তিক। আচ্ছা, এইবার আমরা এই অংশটুকু সার সংক্ষেপে আমি আলোচনা করে দিই, তাহলে তোমরা এইখান থেকে কিছু অংশ নিয়ে ওখানে বাড়াইতে পারবা। ঘটা তোমরা আরেকটু বানায় একটু বড় করো। পরিবেশ দুই প্রকার, এক হলো প্রাকৃতিক পরিবেশ আর সামাজিক পরিবেশ। প্রাকৃতিক বা ভৌত পরিবেশ, সামাজিক পরিবেশ, উভয় পরিবেশ মানুষের জীবনের জন্য সমান গুরুত্বপূর্ণ। আর ভূগোল ও পরিবেশ পাঠ মানুষকে প্রকৃতি বোঝা, সম্পদ ব্যবহার, অর্থনৈতিক উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলায় সহায়তা করে, যা বর্তমান বিশ্বের জন্য অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ। তাহলে যৌক্তিকতা বিশ্লেষণ, অর্থনৈতিক উন্নয়নের সহায়ক যে জিনিসগুলো আমি মেইন লাইনগুলো লিখছি, তোমরা এর সাথে কিছু বানায় কিছু লাইন অ্যাড করলে তোমাদের মার্ক ভালো আসবে। কিন্তু ঘতেও তুমি যদি ছোট করে মেইন জিনিসটা লিখতে পারো, তোমার মার্ক কাটবে না। আর তোমাদের জন্য প্রশ্নগুলো আমি বড় করে লিখিনি এই কারণে, যাতে তোমরা ভয় না পেয়ে যাও। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখছো। ক্লাসটার কোথাও যদি খারাপ লাগে, কোথাও যদি বুঝতে সমস্যা হয়, তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও। আর তোমাদের প্রতিটার আমি এরকম টাইপ আকারে নিয়ে আসবো। আসলে ভূগোলের এই অধ্যায়ে তেমন কঠিন কিছু না, প্রথমের বেসিক জিনিসটা তোমরা একটু ভালোভাবে বুঝো। বেসিকটা যদি ক্লিয়ার হয়, পরের অংশটুকু তোমাদের কাছে একেবারেই সহজ মনে হবে। তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আর তোমাদের এরপরে আমার ইতিহাস ক্লাস আসবে, অর্থনীতি ক্লাস আসবে, পরিণতি ক্লাসও আসবে। আশা করি তোমরা ভালো কিছু আমার কাছ থেকে পাবা।